ক্লাস টেস্ট 12 এর সলিউশন দেখব। এটা পেনাল কোড পার্ট 8 থেকে 13, ধারা 319 থেকে এর আগে এসেছিল 318 পর্যন্ত, এবং 319 মানে হার্ট, আঘাত থেকে শুরু হলো 511, অর্থাৎ এটা শেষ। তার মানে পেনাল কোডের টপ 100 এমসিকিউ আমরা এর মধ্যে পাচ্ছি বলতে গেলে। প্রথমে 50টা, এবার 50টা। এই 100টা পড়লে এখান থেকে কিন্তু ভালো কমন পাওয়ার একটা পসিবিলিটি আছে, ডিরেক্ট কমন অথবা ইনডিরেক্ট কমন। কোনো অপরাধের জন্য সশ্রম কারাদণ্ড প্রদানের সুযোগ নেই, তার মানে এখানে বিনাশ্রম দিতে হবে। অবৈধ বাধা, অবৈধ বাধার বিষয় বলা আছে হচ্ছে 341-এ। তাহলে 341-এ অবৈধ বাধাতে কিন্তু লিখে আছে, সেখানে দেখবেন যে বিনাশ্রম কারাদণ্ড দিতে হবে। সশ্রম অথবা বিনাশ্রম এ কথা কিন্তু লেখা নাই, অবলিক বি নাই, জাস্ট বিনাশ্রম লেখা আছে। তাহলে এই যে খ, গ, ঘ, এই তিনটা কোন সেকশন থেকে আসছে? 342, 323 এবং 326। তো আমি এই সেকশনগুলোও দিয়ে দিয়েছি। এখানে 4টা সেকশন আছে, তার মানে 4টা অপশন, ক, খ, গ, ঘর জন্য 4টা সেকশন। এখন 4টা সেকশন যদি আপনি দেখেন তাহলেই তো বুঝতে পারবেন কোনটা সঠিক উত্তর। স্যার এখানে 341-এর মধ্যে বলা আছে যে অনূর্ধ্ব 1 মাস বিনাশ্রম কারাদণ্ড। হ্যাঁ, বিনাশ্রম বলা কিন্তু আছে স্যার বলে তো এটা উত্তর। কিন্তু স্যার 42-এ তো বলা নাই, 42-এ তো বলা আছে সশ্রম অথবা বিনাশ্রম দুটোটাই। হুম। তারপরে 323-এও তো স্যার সশ্রম বিনাশ্রম, 426-ও হুম। সশ্রম বিনাশ্রম, আলাদা করে শুধু খালি 341 ধারাতে বলা আছে বিনাশ্রম কারাদণ্ড। এখানে লিখেছি সশ্রম না, সশ্রম না মানেই তো বিনাশ্রম। প্রশ্ন বুঝেছেন? আহ কোনো অপরাধের জন্য সশ্রম কারাদণ্ড প্রদানের সুযোগ নেই। তার মানে শুধু বিনাশ্রম দিতে হবে। কি বুঝলেন? হ্যাঁ স্যার, স্যার শুধু বিনাশ্রম না, বিনাশ্রম তো শুধু একটা ধারাতে বলা আছে, 341 ধারাতে। তো উত্তর তো আমি কয় করেছি, 341 তো করেছি। স্যার এখানে যে আবার 342, 323, 426 দিলেন আমি অ্যান্সারের আপনাকে বললাম যে ভাই 4টা ঘর আছে, 4টা ঘরের হ্যাঁ। মধ্যে একটা ঘরের বৃত্ত পূরণ করতে হবে, বাকি 3টা করতে হবে না। কোন 3টা করতে হবে না সেটা সেকশনে বলে দিয়েছি। বুঝতে পেরেছেন? ও ও, মানে ওই 3টা সেকশন করতে হইব না, শুধু হ্যাঁ। 41 করতে হইব না? হ্যাঁ, এখানে আপনাকে সেকশন আমি তো ধরিনি, আমি ধরেছি হচ্ছে অবৈধ বাধা দান, এটা তো বিনাশ্রম বলা আছে, তার মানে এখানে সশ্রম দেওয়ার সুযোগ নেই। এখানে কি সশ্রম হুম। দেওয়ার সুযোগ আছে? তার মানে না না প্রশ্ন না, কি এখানে তো চেয়েছে? সশ্রম কারাদণ্ড প্রদানের সুযোগ নেই, তার মানে হুম, বিনাশ্রমই দিতে হবে। সেটা কোথায়? অবৈধ বাধা বিনাশ দানে। তার মানে উত্তর ক। এখন আপনার খ। কথা হলো তাহলে 341-ই রাখতেন, 342, 323 এবং 326, এই যে বাকি 3টা সেকশন এখানে কেন দিয়ে দিয়েছেন? এটা কেন দিয়েছি আপনার বোঝাটা আরো স্পষ্ট করার জন্য, যে কেন এই 3টা উত্তর হলো না সেটার জন্য। কারণ এই 3টার মধ্যে ও সশ্রম অথবা বিনাশ্রম কথাটা উল্লেখ আছে তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এখন ক্লিয়ার। কামরুজ্জামান ভাই, বুঝেছেন প্রশ্ন? জি স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। ওনার কনফিউশন কেন হয়েছিল সেটা বুঝেছেন? জি জি, উনি বলতে চাচ্ছে যে স্যার এই এক্সট্রা সেকশন গুলো কেন দেওয়া, কিন্তু এই সেকশন গুলো আপনি এই কারণে দিয়েছেন যে এইগুলোতে সশ্রম অথবা বিনাশ্রম আছে, কিন্তু শুধু 341-এ শুধুমাত্র বিনাশ্রম। তার মানে ব্যাখ্যাটাকে আরো স্পষ্ট করার জন্য, জি 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 স্যার। যে এগুলো ভালো কেন, হয়েছে স্যার। এগুলো উত্তর হলো না কেন, ওই সেকশনগুলো দেখলে আপনি টের পাবেন। বুঝতে পেরেছেন? জি 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 অন্য স্যার। অন্য যারা লাইনে নেই, অন্য কারো প্রশ্ন থাকলে হাত উত্তোলন করেন, প্রশ্ন করেন। আপনাদের ব্যাখ্যা দেওয়ার জন্য তো আসছি, আপনাদের পড়ার জন্য বারবার বলেছি, নোটিশ দিয়েছি যে আপনারা একটু দেখেন প্রশ্নগুলো, আবার নতুন করে প্রশ্নগুলো, এই ক্লাস টেস্টের সলিউশনগুলো আমি আবার শেয়ারও করেছি। আমি যখন প্রশ্নের সলিউশন শেয়ার করব, প্রশ্ন শেয়ার করব, সেগুলো সঙ্গে সঙ্গে ডাউনলোড করে ফোন বা কম্পিউটারে আলাদা ফোল্ডার করে রেখে দিবেন। আর নিজস্ব প্রিন্টার থাকলে প্রিন্ট করেও রাখতে পারেন, সবচেয়ে ভালো হয় প্রিন্ট করে রাখলে। এগুলো কিন্তু আমি শেষে ফাইনাল টাচ নোটে কিন্তু এগুলো আবার থাকবে। ফাইনাল টাচ নোটে এই সব প্রশ্নই কিন্তু থাকবে, মানে ক্লাস টেস্টের প্রশ্নগুলো কিন্তু ফাইনাল টাচে থাকে। 354 ধারার বিষয়বস্তু কি? 354 ধারাতে কি আছে? শ্লীলতা হানির অভিপ্রায়ে নারীর প্রতি আক্রমণের শাস্তি। আক্রমণের শাস্তি, তার মানে মূল বক্তব্য হচ্ছে কি আক্রমণের শাস্তি। আক্রমণ করেছে, কাজ কি করেছে? আক্রমণ। কিন্তু আক্রমণ করার উদ্দেশ্য কি? শ্লীলতা হানি করবে।
মহিলাটাকে বিবস্ত্র করবে, বেজ্জত করবে। তারপরে শ্লীলতাহানির অভিপ্রায়ে নারীর প্রতি অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি, ক এবং গ, এই দুটো বলা হচ্ছে। আর আরেকটা যেটা স্যার বলা এই হয়েছে, প্রশ্নটাও আরেকটা স্যার এই যেটা, প্রশ্নটাও খুব ভালো করে না পড়লে এখানেও মুশকিল স্যার। হ্যাঁ, এটা একটা ফাঁদের প্রশ্ন, আমুল স্যার এই ফাঁদে পড়েছি স্যার। নারীর শ্লীলতাহানির শাস্তি, তো অনেকে এটা শ্লীলতাহানির শাস্তি দিবে। 354 ধারা শ্লীলতাহানি নাই। শ্লীলতাহানি আছে হচ্ছে ইপটিজিং, শেষের দিকে আছে, ঠিক আছে, পাঁচশো জি আট স্যার, নয়ের দিকে আছে। তো 509 শ্লীলতাহানি, স্যার। তো শ্লীলতাহানি 509 আছে। তো এটা কিন্তু শ্লীলতাহানি না। 354 এটা কিন্তু কোন পাঠের অংশ? এটা হচ্ছে আক্রমণ এবং বল প্রয়োগের অংশ, তাই না? জি 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 তো জি আক্রমণ এবং বল প্রয়োগ দেখবেন যে 354 ধারার আগে কি, 354 ধারা তারপরে লেখা আছে শ্লীলতাহানির, নারীর বা স্ত্রীলোকের শ্লীলতাহানির উদ্দেশ্যে নারীর প্রতি আক্রমণ অথবা বল প্রয়োগের শাস্তি, কথা লেখা নাই অথবা। জি 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 এই কারণে ক এবং গ উভয়ই সঠিক। তার মানে ঘ জি সঠিক উত্তর। তার বল প্রয়োগ করতে হবে কোনটা? ঘ। জি কারণ ঘয়ে ক এবং গ দুইটাকেই লিগালাইজ করছে বা সঠিক বলছে। তাই এখানে উত্তর করতে, বল পূরণ করতে হবে কি? ঘ। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা, এটাতে অপশন সেট করা যেমন একটু জটিল করেছি, আবার কি করেছি, এই যে অপশন এর ভাষাগুলোও কিন্তু এমনভাবে দিয়েছি। তবে আপনাদের একটু কৌশল শেখাই, আমি কিন্তু প্যাটার্ন বিশ্লেষণে প্রথম দিকে বলেছিলাম, প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে মেবি, নোটের প্রথম দিকে প্যাটার্ন বিশ্লেষণ, সেখানে উভয় অপশনে যদি উভয় থাকে, উভয় বা ক খ এরকম দুই বা ততোধিক অপশন সঠিক, এই ধরনের যদি তথ্য থাকে, যেমন এখানে গয় কি লেখা আছে, ক গ, ক গ অর্থ ক গ সঠিক, তাই না? এটা বোঝাচ্ছে। যদিও গ এর পরে সঠিক শব্দটি নেই, তারপরেও আপনাকে ধরে নিতে হবে ক ও গ উভয় সঠিক। তার মানে উভয় সেকশন এখানে রিকমেন্ড করা আছে ঘয়, তাই না? জি তো যদি উভয় সঠিক এই ধরনের অপশন থাকে, তাহলে সেটা সঠিক হচ্ছে কিনা আপনাকে একবার ভেরিফাই করতে হবে। তার মানে এখানে খ আর গ আপনাকে আরেকবার পড়তে হবে। তার মানে যদি খ ও ঘ উভয় এই ধরনের অপশন থাকে, এটা হওয়ার সম্ভাবনা 99%, তাই না? জি তবে এটাই যে হবে তার কোনো গ্যারান্টি নাই। এরকম অপশন থাকলে বা সবগুলো সঠিক, কোনোটি নয় এটাই যে ঘ অপশনই সঠিক হবে তা না, নাও হতে পারে। তবে 90% বা তার বেশি সম্ভাবনা থাকে একাধিক অপশনকে টার্গেট করে যদি অপশন সেট করা হয়। পেনাল কোডের কোন ধারায় ইপটিজিং এর শাস্তির বিধান আছে? আচ্ছা, একটু আগেই আমি 354 দিলাম, তারপরে কিন্তু এই 509 থেকে প্রশ্ন করেছি। কেন করেছি? এটা উত্তর করার পরে যে দুই উত্তর করার পর 3 নম্বর প্রশ্নের উত্তর করবে, তখনই মাথায় হাত দিবে। একটু আগে আমি ভুলটা জি করতে পারলাম। মানে মানে আপনাকে তখনই প্রশ্নের মধ্যে বুঝিয়ে দিয়েছি যে ভাই, যদি আপনি 3 নম্বর প্রশ্নের উত্তর সঠিক করেন, 2 নম্বর প্রশ্ন যে আপনি ভুল করেছেন এটা সঙ্গে সঙ্গে টের পাবেন। তার মানে আপনার হা হুতাশ শুরু হবে, তাই না? জি স্যার। তার মানে আপনার পরীক্ষার হলে এই ধরনের যখন ঘটনা ঘটবে, ইস, সহজ জিনিস আমি জানা জিনিস ভুল করলাম, এটা আপনার একটা শক, আপনার নার্ভাসনেস এবং মেন্টাল স্ট্রেস বেড়ে যাবে পরীক্ষার হলে। তা আপনি 2 নম্বর প্রশ্ন উত্তর ভুল করলেন একটু আগেই, তার মানে আপনার কি 1.25 নম্বর মাইনাস হয়ে গেল। একটা প্রশ্ন ভুল করা মানে কি, একটা প্রশ্ন ভুল করলে 1.25 মানে 1.25 মাইনাস হয়ে যায়। এটার অর্থ বুঝতে পারলেন কি বলছি? স্যার 1.25 নাকি স্যার 0.25 স্যার? আপনি যদি 2 নম্বর প্রশ্ন মানে একটা প্রশ্নের উত্তর যদি ভুল করেন, তাহলে আপনার নম্বর 1.25 মানে 1 টাকা 25 পয়সা বাদ যায়, এরকম যদি পয়সায় বলি। আচ্ছা আচ্ছা। কিভাবে? জি আপনি 2 নম্বর প্রশ্নের উত্তর যদি সঠিক হতো, তাহলে 1.1 নম্বর পেতেন না আপনি? জি, 1 নম্বর পেতাম। এখন আপনি ভুল হলো মানে কি, ওই 1 নম্বরটা বাদ গেল, সাথে আবার অন্য জি জায়গা জি থেকে জি 0.25 বাদ গেল। তার মানে জি যদি জি অন্যভাবে চিন্তা করি, একটা প্রশ্নের উত্তর ভুল হওয়া মানে কিন্তু 1.25 বাদ যাওয়া ঠিক প্রকৃতপক্ষে। ঠিক। বুঝতে পারছেন জি তাহলে নেগেটিভ মার্কিং কত ভয়াবহ, বুঝতে পারছেন? জি স্যার। তো একটা ভুল হলে মানে 0.25 নেগেটিভ মার্কিং হয়, কর্তন করা হবে প্রাপ্ত নম্বর থেকে। কিন্তু প্রকৃতপক্ষে যেটা ভুল হলো ওটার জন্য 1 নম্বর পেতাম, ওটাও তো আমার লস হলো, তাই না? জি তাহলে সহজ জিনিস ভুল করলে
1.25 আমার প্রাপ্তি থেকে মানে আমার লস হয়ে গেল। এটা চিন্তা করলে কিন্তু নেগেটিভ মার্কিং কন্ট্রোল করা যাবে। এবং পরীক্ষায় যখন আমি রিভিশন ক্লাস শুরু করব, আমি দেখবেন যে রেজাল্ট শিটে 3 কালি ব্যবহার করি। যে ফার্স্ট হয় তার জন্য গ্রিন, যে সেকেন্ড হয় তার জন্য ব্লু, যে থার্ড হয় তার জন্য ইয়েলো। 3টা কালি ইউজ করি না, রং জি হাইলাইট করে দিই যে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আমি জি রিভিশন ক্লাসে আরেকটা রেড কালার ইউজ করি। কাদের জন্য রেড কালার ইউজ করি? যাদের নম্বর অনেক নিচে চলে আসে তাদেরকে লজ্জা দেওয়ার জন্য। আরেকটা করি যাদের নেগেটিভ মার্কিং 10-এর উপরে চলে যায়, মানে ভুল সংখ্যা 10-এর উপরে চলে গেলে আমি রেড হাইলাইটেড করে দেবো। সে ফার্স্ট হলেও তাকে রেড করে দেবো, কারণ 10-এর বেশি ভুল করাই যাবে না। নেগেটিভ কন্ট্রোল করতে হবে, ভুল কন্ট্রোল করতে হবে। মানে আপনি 50 পরীক্ষা দিচ্ছেন, 50-এর মধ্যে আপনি 20টা ভালোভাবে পারছেন, ওই 20টা উত্তর করেন, 30টা ছেড়ে দেন। আপনার ভুল হোক 2টা, তাও আপনার ভালো হয়েছে আমি ধরে নেব। কিন্তু আপনি 50টার মধ্যে 25টা পারলেন আর 25টা ভুল করলেন, আপনার পরীক্ষা অনেক খারাপ হয়েছে আমি ধরে নেব। তার মানে 25টা খারাপ হওয়ার অর্থ আপনি সুযোগ নিচ্ছেন, না জানা জিনিসও চান্স নিচ্ছেন, হয় কিনা? যদি লাইগা যায় লটারির মতন। জি ভাই আমার ক্লাস জি টেস্টে যদি লাইগা যায় চান্স নেবেন না। আপনি যেটা পারেন বুঝেন সেটা উত্তর করবেন, যেটা বুঝেন না সেটা টাচ করবেন না। তাহলে আমি বুঝতে পারবো এই ব্যক্তিটার দুর্বলতা কোথায়। মনে করেন আপনি পড়লেন অল্প, চান্স নিলেন, নম্বর ভালো পেলেন, আমি তো ধরে নেব এই ব্যক্তির পারফরমেন্স ভালো, তাহলে আপনাকে এক্সট্রা কেয়ার ব্যাচে আমি নিব না, রিভিশন ব্যাচে যাই। কিন্তু রিভিশন ব্যাচের আগে আমি এক্সট্রা কেয়ার, যেমন আমি লিখিত নোটের কারণে আপনাদের খাতা দেখতে পাচ্ছি না, তাই এই রেজাল্ট দিচ্ছে না। যখন রেজাল্ট আমি কন্টিনিউয়াস দেওয়া শুরু করব, জানুয়ারি থেকে আমি এক্সট্রা কেয়ার আরেকটা ব্যাচ শুরু করব। এক্সট্রা কেয়ার ব্যাচের জন্য আলাদা পেমেন্ট লাগে না। আমি কিছু ব্যক্তিদেরকে একটা সিক্রেট গ্রুপ করি, আলাদা আমি হেল্প করি। কাদেরকে? যারা একটু দুর্বল স্টুডেন্ট, পিছনে পড়ে আছে। তো কাদেরকে আমি হেল্প করব? যারা নম্বর কম পাবে, যাদের নেগেটিভ মার্কিং বেশি হবে, তাদেরকে কিন্তু আমি ওই গ্রুপে নিব না। আমি শর্ত দিয়ে দেবো ওই গ্রুপের। মানে নেগেটিভ মার্কিং বেশি মানে বেশি ভুল করছে, তার মানে সে পড়েও না, আন্দাজে শুধু পূরণ করে, তাদেরকে নিব না। আপনি পড়েন, পড়ার পর অল্প ভুল করেন, অল্প পূরণ করেন, 10টা পূরণ করেছেন, একটাও ভুল নাই, আপনি ওই গ্রুপে চান্স পাবেন। কারণ আপনি দুর্বল, কোনো জায়গায় সমস্যা, আপনি পড়া বুঝতে পারছেন না। কিন্তু আপনি অনেক ভুল করছেন, তার মানে আপনি নিজেই কোনটা পারেন কোনটা পারেন না নিজেই জানেন না, আপনাকে আমি হেল্প করতে পারবো না। আমার কথা বুঝতে পারলেন? জি 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 স্যার। তার মানে আপনি যদি মনে করেন যে বাসায় বসে পরীক্ষা দিচ্ছেন, আপনি দেখে লিখছেন না না দেখে লিখছেন, আমি কি দেখতে যাচ্ছি? জি আপনি যদি একটা প্রশ্ন যদি একটু নোটটা খোলেন বা বইটা খুলে উত্তর দেন, আপনি নিজের সাথে নিজে প্রতারণা করছেন, অসৎ উপায় অবলম্বন করে, নকল করে, তাই না? জি তো এটার ক্ষতি কার হবে? আপনারই হবে। আমাদের হবে স্যার। যে এই কাজ করবে তার হবে। তো জি এটা স্যার। যেমন একটা নকল করার সামিল, তেমনি না বুঝে উত্তর করে নেগেটিভ মার্কিং বেশি করাও কিন্তু নকল করার সামিল। কিভাবে? মনে করেন এই যে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের উত্তর দেখবেন ঘ দেওয়া আছে, তো আপনি দেখলেন উভয় প্রশ্ন, আমি আজকে বলে দিলাম যে যেখানে উভয় থাকবে বা সবগুলো বা কোনোটি নয়, সেটা হওয়ার সম্ভাবনা বেশি। তো যেমন এখানে দেখেন ঘ হচ্ছে তাদের সবাইকে, এখানে আছে। তো এই ঘ আপনি দেখলেন, বুঝতে পারলেন না, আন্দাজে ঘ উত্তর করে দিলেন, আপনার সঠিক হয়ে গেল। এই যে এখানে আপনি 2 নম্বর প্রশ্নের উত্তর ঘ দেওয়ার কারণে, না বুঝে উত্তর, না বোঝার কারণে, জাস্ট টেকনিক জানা আছে আপনার, উভয় সঠিক তাই আমি এটা দিলাম। তো ঘ উত্তর দিয়ে আপনার এটা 1 নম্বর পেলেন। এটা আপনি নিজেকে ফাঁকি দিলেন, আমাকে বোকা বানালেন, আমার সাথে প্রতারণা করলেন, আমার সাথে আমার সাথে এমন কাজ করলেন যেটা আপনার দুর্বলতা আমি ধরতে পারলাম না। আপনি কোনটা বোঝেন কোনটা বোঝেন না নিজেও বুঝবেন না, আমাকেও বুঝতে দিলেন না, আমার সাথে চালাকি জি করলেন। স্যার। তার মানে না বুঝে কোনোটা উত্তরই করবেন না, আপনাদের জন্য এটা আমার মেসেজ। তাহলে আপনার কোনটা জানা কোনটা জানাতে দুর্বলতা আছে আমি হেল্প করতে পারবো। তার মানে ডাক্তার যেমন রোগ বুঝে টেস্ট করে চিকিৎসা দিতে পারে, এই যে আমি ক্লাস টেস্টগুলো নিচ্ছি, আমার তো সবগুলো ডেটা থাকছে, আমি সবগুলো ক্লাস টেস্ট নিব। এবং ক্লাস টেস্টের শেষের দিকে রিভিশন ক্লাস শুরুর আগে আমি কিন্তু সব ক্লাস টেস্টের নম্বর যুক্ত করব, কে কয়টা ক্লাস টেস্ট দিয়েছে, কয়টা দেয়নি, সব কিন্তু আমি একটা ডেটা প্রকাশ করব। এবং সর্বোচ্চ নম্বর কে পেলো, সবগুলো ক্লাস টেস্টের পারফরমেন্স অনুসারে কে সর্বোচ্চবার ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, বা মোট নম্বর কত, মোট নম্বর কতর মধ্যে কত পেয়ে কে ফার্স্ট হয়েছে, তার পুরস্কারেরও ব্যবস্থা আছে।
আজকে আমি আচ্ছা প্রথম বলছি, হ্যাঁ। এই ক্লাস টেস্টের নম্বর যুক্ত করে যে সর্বোচ্চ নম্বর পাবে তার বিশেষ পুরস্কারেরও ব্যবস্থা আছে। ঠিক আছে, আজকে আমি এগুলো রিভিল করছি। আচ্ছা এগুলো আমার কোচিং এর অনেক টেকনিক্যাল বা সিস্টেম। যেমন আমার মাধ্যমে যারা অ্যাডভোকেট হয় ভাইবা দিয়ে, আমি কিন্তু তাদেরকে অনেককে গাউন উপহার করি। আমার নোটের প্রাইস হচ্ছে ভাইবা ব্যাচের 250 টাকা, আর 1000 টাকা হচ্ছে কোর্স ফি ভাইবা ব্যাচের। কিন্তু ভাইবা ব্যাচের কোর্স ফি 1000 টাকা, কিন্তু একটা গাউনের দাম হচ্ছে 2500 টাকা। বুঝতে পেরেছেন? ভাইবা ব্যাচে পাসের আচ্ছা পাশের সম্ভাবনা কিন্তু অনেক, ফেল খুব কমই করে। তো আমার ভাইবা ব্যাচে ভর্তি হলে গাউন পাওয়ার সম্ভাবনা আছে ভালো। তো গাউন পেতে হলে আপনাকে নিয়মিত হতে হবে, সবাই তো গাউন পাওয়ার যোগ্যতা অর্জন করবে না। কিছুটা হিন্ট দিয়ে দিলাম, এগুলো সম্পর্কে আরো কথা বলবো আমি, ক্লাসটা আরেকটু এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, আল্লাহ যেন সেই সুযোগ দেয় আর কি স্যার। আচ্ছা, তার মানে আমি কিন্তু বারবার বলি নিয়মিত ক্লাস করে নিয়মিত পরীক্ষা দেন। তো ক্লাস করছেন কিনা সেটা আমি হয়তো বা লক্ষ্য করি না, কিন্তু নিয়মিত পরীক্ষা দিলেন কিনা এটা তো আমি দেখতে পাবো, তাই না? রেজাল্ট শিটে আপনার নম্বর নাই, তার মানে আপনি অনুপস্থিত। তো রেজাল্ট শিট অনুসারে পুরস্কার কে পাবে কে পাবে না এটা আমি নির্ধারণ করতে পারি। আমি 3 ক্যাটাগরিতে পুরস্কার দিই। একটা হচ্ছে আমার নিজের কোটা, মানে যাকে ভালো লাগে আমি তাকে দিব, আমার ইচ্ছা তাই দিচ্ছি। কারণ এটার জন্য কারো থেকে আমি চাঁদা নিই না, আমার নিজের টাকা থেকে দিই। তাহলে আমার মন থেকে যাকে দিতে ইচ্ছা করে তাকে দিই কয়েকজনকে। এটা একটা মানে আমার ব্যক্তিগত কোটা। কোটা শব্দটা আমার ব্যবহার আচ্ছা করা ঠিক না, ব্যক্তিগত ইচ্ছা থেকে দিই কয়েকজনকে। তারপরে যারা নিয়মিত পরীক্ষা দেয়, ভালো পারফরমেন্স করে তাদেরকে দিই। এবং যারা আমার এমসিকিউ রিটেন ভাইবা 3 ব্যাচে ভর্তি হয়েছে তাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করে। অনেকে আছে যে শুধু ভাইবা ব্যাচে ভর্তি হয়েছে, তো 1000 টাকা দিয়ে ভর্তি হলো, তাদের পিছনে 2500 টাকা একটা গাউন দিয়ে দেওয়া, এটা তো একটা ভালো ডিল না, তাই না? জি 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 তো যারা এমসিকিউ রিটেন ভাইবা 3টা কোর্সে ভর্তি হয়, তার মানে একটা ভালো অ্যামাউন্ট আমাকে তারা দেয়, এবং এটা থেকে তখন 2500 টাকা দিতে কষ্ট হয় না। মানে জি যৌক্তিক জি। সিদ্ধান্ত নিতে হবে, তো অ্যাডভোকেট মানুষ কৌশলী হতে হবে, তাই না? না না, ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর, মিথ্যা দলিল প্রস্তুতকরণের কয়টি উপায়ের কথা বলা আছে? মিথ্যা দলিল প্রস্তুতকরণের কথা বলা হচ্ছে 464তে, 3টি উপায়ে। 2003 সালে প্রশ্ন এসেছিল এখান থেকে, আমার মনে পড়ছে। সরি, 3 না, 23 সালে। 23 সালে 3-এর সাথে 3 মিল আছে। তো দেখেন যে 463তে আছে জালিয়াতির সংজ্ঞা, এবং 464তে আছে হচ্ছে মিথ্যা দলিল প্রস্তুত, ফলস মেকিং ফলস ডকুমেন্ট, এর মধ্যে আছে। ব্যভিচারের জন্য কাহাকে অভিযুক্ত করা যায়? অ্যাডাল্টারি 497, শুধুমাত্র পুরুষ আসামিকে। 2018 সালে ভারতে বা ইন্ডিয়াতে কিন্তু এই যে মহিলা আসামিকেও অ্যাবেটর হিসাবে বা প্ররোচনাকারী, মানে মহিলা প্ররোচনা দিয়েছে বলে পুরুষ ওই কাজে গেছে, ওই কাজে পা বাড়িয়েছে পরকীয়ায়, তাহলে মহিলারও দোষ আছে, এটা কিন্তু মেনে নিয়েছে। এবং 2018 সালে ইন্ডিয়া মহিলার বিরুদ্ধেও মামলা নিচ্ছে। কিন্তু বাংলাদেশে এখন অ্যামেন্ডমেন্ট হয়নি, মহিলা এখন অ্যাবেটর হিসাবে এখনো শাস্তির যোগ্য ব্যক্তি নয়। হয়নি। হয়নি, তার মানে এখানে অ্যাবেটমেন্ট হতে পারে, হওয়া উচিত। জি পেনাল কোডের বেশ কয়েক জায়গায় অ্যামেন্ডমেন্ট হতে পারে, আশা করছি এই ধরনের একটা পসিবিলিটি আছে এই 1 সপ্তাহের মধ্যে। এক্স লাঠি হাতে নিয়ে ওয়াইকে বলে আমি তোমাকে পেটাবো, এর দ্বারা এক্স এর কৃত অপরাধ কি? লাঠি হাতে নিল, লাঠি হাতে নিয়ে বলছে আমি তোমাকে পেটাবো, তার মানে সে একটা কি করছে, অভিনয় করছে, পেটানোর মতন একটা ভাবভঙ্গি করছে, একটা এক্সপ্রেশন দিচ্ছে, মানে তার ফিজিক্যাল জেস্চার এরকম যে মারতে পারে অ্যাকচুয়ালি। তো এটা অপরাধ হবে কিনা? অবশ্যই অপরাধ হবে, আক্রমণের অ্যাসল্ট। অপরাধ হবে। যদিও মনে করেন যে এই লাঠির আঘাত আরেকজন ব্যক্তির ওয়াইয়ের গায়ের উপরে না পড়ুক, মানে ওয়াইকে যদি টাচ নাও করে তাও অপরাধ হবে, কেন? ওয়াই তো ভয় পাবে, আতঙ্কিত হবে, তাই না? জি জি এবং এটা শুধু আতঙ্কিত হওয়া না, ভয় পাওয়া না, এটা তো মান সম্মানেরও বিষয়, মান সম্মানের বিষয় না? জি জি, অবশ্যই অবশ্যই। এই কারণে এটাকে আক্রমণ হিসেবে অপরাধ করা হয়েছে। যদি এটা অপরাধ না ধরা হয়, মানুষ তো এগুলো করবে, করে মানুষকে শাসাবে, যেন শাসাতেও না পারে। কারণ এটা তো অপরাধের সৃষ্টির একটা অংশ, তাই না? এটা যদি জি এটা করতে পারে তাহলে এটার এই কাজের মাধ্যমে কিন্তু বড় অপরাধের সৃষ্টি হবে, হবে কিনা?
জি দেখেন 351, ওই যে 354 কাছাকাছি, তার মানে আক্রমণ বল প্রয়োগের জায়গার প্রশ্ন এটা। পাশাপাশি ধারা, এক্স ওয়াইকে একটি ঘরে যেতে বাধ্য করাতো, সেখানে তালাবদ্ধ করে রাখে, মানে আটক করে রাখে, অবরোধ করে রাখে। অবরোধ বোঝাই যাচ্ছে। এক্স ঘুষি মেরে ওয়াইয়ের নাক ভেঙে দেয়, নাক ভাঙ্গা মানে গুরুতর অঙ্গ ভেঙে ফেলা, মারাত্মক আঘাত বা মারাত্মক জখম। 320, কত প্রকৃতির আঘাতকে মারাত্মক আঘাত বলে? 8 প্রকৃতির। 320, কোন অপরাধটি মূলত শিশু চুরিকে নির্দেশ করে? শিশুর ইংরেজি কি? কিড। দেখেন কিড। এখানে কিড আছেই তো, কিডন্যাপিং বলতে শিশু চুরি বোঝায়। জি কারণ এখানে 16 বছরের কম, 14 বছরের কম, এগুলো উল্লেখ নাই। আবার উন্মাদ ব্যক্তি যদি 50 বছরও বয়স হয়, সে তো শিশুরই মতো, কারণ তার মাথা তো ঠিক নাই, তাই না? জি 10 বছরের কম বয়স্ক শিশুকে দেহ ব্যবসার উদ্দেশ্যে হরণের সর্বনিম্ন সাজা কি? হরণ বলতে এখানে কিডন্যাপিংকে মনুষ্য হরণ, হরণ একই বোঝাচ্ছে, সংক্ষিপ্ত করেছে 7 বছর। সর্বনিম্ন কি বলা হয়েছে এখানে? স্যার, এই সর্বনিম্ন। সর্বনিম্ন আর সর্বোচ্চ অনূর্ধ্ব এইটা নিয়ে অনেক ভেজাল স্যার, এখানে আমি নিজে ভুল করেছি স্যার, হ্যাঁ, এই এখানে সর্বোচ্চ দিয়ে ফেলেছি। সর্বনিম্ন, সর্বনিম্নর ইংরেজি হচ্ছে মিনিমাম। সর্বনিম্নর হুম, আরেকটা বাংলা আছে হচ্ছে অনূন্য, অনন্য। সরি ন্যূনতম। হ্যাঁ, ন্যূনতম বা ন্যূন, আর ন্যূন অনন্য বললে আছে হবে। অনূর্ধ্ব, তাই না স্যার? হ্যাঁ, আর এর বিপরীত হচ্ছে অনূর্ধ্ব বা ঊর্ধ্ব। তো ন্যূন জি, মানেও নিম্নতম। এটা 7 বছর, যাকে এখানে প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে আর কি। 7 থেকে 14 বছর পর্যন্ত রেঞ্জ। কয়েকটি সেকশনে বলা আছে, মানে মিনিমাম রেঞ্জটা দেওয়া আছে, মানে 7-এর নিচে আসা যাবে না। মানে আপার লিমিট আছে, লোয়ার লিমিট নাই অনেকগুলোতেই, কিন্তু কয়েকটিতে শুধুমাত্র আছে। এটাতে আছে, কিছু কিছু বইয়ে কিন্তু এই 7 বছর উল্লেখ নাই বাংলাতে। ইংলিশে কিন্তু লেস 7 ইয়ার্স কথাটা আছে। ইংলিশ দেখবেন, এখানে কনফিউশন হবে। আইনানুগ অভিভাবকের নিকট থেকে কত বছরের নাবালক বা নাবালিকা, তার মানে ছেলে মেয়ে, বয় গার্ল, অপহরণ করলে তা আইনানুগ অভিভাবক থেকে মনুষ্যহরণ হবে। তাহলে প্রথমে নাবালক মানে বয় আছে, বয় হচ্ছে 14, গার্ল হচ্ছে 16। জি বুঝতে পেরেছেন? জি 377 ধারার অপরাধের ভিকটিম কে হতে পারে? তাহলে ভিকটিম সবাই হতে পারে। একজন জি ব্যক্তি যার বিকৃত যৌন ইচ্ছা আছে, সে একজন নারী হয়ে নারীর সাথে যৌন সঙ্গম করতে পারে, লেসবিয়ান টাইপের মানুষ। যে যে পুরুষ হয়ে আনন্যাচারাল অফেন্স। আনন্যাচারাল, বা নারী হয়ে কোনো পশুর সাথে, বা পুরুষ হয়ে পুরুষের সাথে, বা পুরুষ কোনো পশুর সাথে, অথবা এখানে যেটা বলা হচ্ছে, তার মানে এখানে নারী পুরুষ পশু যে কেউ এই 377 ধারার আনন্যাচারাল যে অফেন্সের শিকার হতে পারে। তার মানে এখানে সবাই ভিক্টিম হতে ভিকটিম পারে। হতে পারে। এই জি প্রশ্নটা কখনো আসেনি, আপনাদের বোঝার স্বার্থে আমি দিয়েছি। বাস্তবে এই ধরনের যদি হয়, বাস্তবে কিন্তু আপনার সমকামিতার জন্য কোনো সেকশন নাই, কোনো আইনই নাই বাংলাদেশে। একমাত্র আইন পেনাল কোডে 377, সমকামিতার জন্য এই ধারায় মামলা হবে। ধর্ষণ অপরাধ সংগঠনের উপাদান হলো কয়টি? 5টি। এতে জি 5 শব্দটা আছে, আবার 375-এর শেষেও 5 আছে। পেনাল কোডের 329 ধারার বিষয়বস্তু কি? 329 ধারায় বলা হচ্ছে গুরুতর আঘাতের শাস্তি। কিন্তু এখানে বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করতে বাধ্য করা, এই শব্দগুলো কিন্তু আছে। কিন্তু মূল জায়গাটা কি? শেষে বলা আছে আঘাতের শাস্তি। তার মানে মূল অপরাধটা হবে আঘাত। কিন্তু কি কারণ, কিসের জন্য আঘাত করছে, উদ্দেশ্য কি, মোটিভটা কি? মোটিভ হচ্ছে এক্সটর্শন। এক্সটর্শন করতে গিয়ে যদি গুরুতর আঘাত করে, টাকা দিয়ে দিল না, উত্তম মাধ্যম পিটালো, হচ্ছে না বাংলাদেশে মব সৃষ্টি করছে, চাঁদা চাইতে যাচ্ছে, জি চাঁদা দিচ্ছে না, জি পিটিয়ে জি মেরে ফেলছে। তো পিটিয়ে গুরুতর আঘাত করতে পারে, তাই না? টাকা চাইলো 5 লাখ টাকা, দিতে পারলো না, গুরুতর আঘাত করলো। তাহলে অপরাধটা কি করলো? গুরুতর আঘাত। টাকা তো পাইনি, টাকা পেলে তো চাঁদাবাজি বা এক্সটর্শন হতো। তাহলে 329 এক্সটর্শন নয়। এক্সটর্শন হতে হলে কত হতে হবে? 380-এর উপরে যেতে হবে, তাই না? 383, 84 এগুলোতে যেতে হবে, তাই না? এক্সটর্শনের সেকশনগুলো কোথায় আছে?
383 84 এগুলোতে আছে না? জি স্যার। আর গুরুতর আঘাত কোথায় আছে? গুরুতর আঘাত শুরু হয়েছে ওই যে 300, আপনার 320। 25 26, 325 26 27 28 29, এগুলোতে 338 পর্যন্ত এগুলো আছে আঘাতের শাস্তি, তাই না? শাস্তি। জি হ্যাঁ, শাস্তি, গুরুতর আঘাত। গুরুতর আঘাতের শাস্তি, তার মানে হার সংক্রান্ত বিধানগুলো কোথায় আছে? 319 থেকে 338-এ। তার মানে আপনি যদি জি বিন্যাসটা ভালোভাবে বোঝেন তাহলে কিন্তু এগুলো প্রশ্ন উত্তর করা কি সহজ। ধারাভিত্তিক প্রশ্ন উত্তরের প্রবলেম হবে না তখন। বোঝাই যাচ্ছে যে এগুলো তো সেকশন 329 মানেই তো আপনার 329 দেখলেই বুঝতে পারেন গুরুতর আঘাত এটা, বা আঘাত, কারণ আঘাতের সেকশনের আশপাশে আছে 319। ছিনিয়ে নেওয়া মানে এক্সটর্শন, এক্সটর্শন কোথায়? 383 পরে যেতে হবে। অবৈধ কাজ করতে বাধ্য করা, এটা তো 329-এর আশেপাশে নাই। ঠিক আছে, কিন্তু ওই যে সেকশন পড়তে গেলে সেকশনের প্রথমে আছে যে এই শব্দগুলো, তাই কনফিউশন হবে। অন্যের প্ররোচনার ফলে স্বেচ্ছায়, খকে বাঁশ দিয়ে গুরুতর আঘাত প্রদান করে, গুরুতর আঘাত করেছে বাঁশ দিয়ে। ক এর সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? 335 আছে এটা, 4 বছর। আঘাত এর উপাদান কোনটি? আঘাতের উপাদান কি? সবগুলো। দৈহিক যন্ত্রণা দেওয়া, দৈহিক যন্ত্রণার ইংরেজি কি হবে? পেন, ফিজিক্যাল পেন, ব্যথা পাবে এবং ব্যথা কিছুক্ষণ থাকবে। মানুষকে মারলে, আঘাত করলে ব্যথা লাগবে না? জি জি। যদি প্যারালাইজড মানুষ হয় তাহলে ভিন্ন কথা। তার যদি প্যারালাইজড না হয়, অর্থাৎ স্নায়ুতন্ত্র যদি কাজ করে, তাহলে আঘাত করলে কি ব্যথা লাগবে? তাহলে ব্যথা মানে যন্ত্রণা। ব্যাধি প্রদান, তার মানে আঘাত করলো, এটার আঘাতের কারণে মানুষ রোগে ভুগতে পারে। আপনার যদি কেটে যায়, কেটে গেলে সেখানে সংক্রমণ হতে পারে না, ব্যাধি হতে পারে না, ঘা হতে পারে, জি ক্ষত হতে পারে। জি। বৈকল্য ঘটনা, তার মানে কারোর যদি আঙ্গুল কেটে ফেলে, হাত কেটে ফেলে, সে বিকলাঙ্গ হয়ে গেল না? বৈকল্য মানে বিকলাঙ্গ, তার মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড হয়ে গেল সে। ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে তো বিকলাঙ্গ ব্যক্তি, তাই না? জি। তাহলে এগুলো সবগুলো সঠিক। উত্তর হবে কি? ঘ, সবগুলো। এই যে সবগুলো। সবগুলো আছে, সবগুলো যখন দেখবেন তখন আবার বাকি তিনটা সেকশন, তিনটা অপশন আপনাকে পড়তে হবে, যে আসলে দেখি তো সবগুলো হচ্ছে কিনা। ঠিক আছে। জি। পেনাল কোডের কোন ধারার অপরাধের সাথে যৌন কামনার সংযোগ নেই, মানে সেক্সুয়াল কোনো ইন্টারেস্ট নাই? তো 375 রেফ, এখানে মানে ডিরেক্ট কানেকশন আছে। 377 আনন্যাচারাল অফেন্স, এখানেও কিন্তু যৌন কামনা বা সেক্সের একটা ডিরেক্ট ইম্পালস কাজ করে। তারপরে 497, 497 কি? অ্যাডাল্টারি, পরকীয়া, পরকীয়া দৈহিক সম্পর্ক হয়, দৈহিক সম্পর্ক ছাড়া জি কিন্তু পরকীয়া হবে না। মোবাইল ফোনে অন্যের বইয়ের সাথে আপনার চ্যাটিং করছে, ভিডিও কল করছে, এটা কিন্তু পরকীয়া যদিও, কিন্তু এটা 497 ধারার অপরাধের জন্য যথেষ্ট নাই। তার মানে তাদের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক, যৌন সম্পর্ক তৈরি হতে হবে, না হলে কিন্তু 497 দ্বারা হবে না। বুঝতে পারলেন? জি। তো শুধু প্রেম করলে সেটা পরকীয়া হয় না। পরকীয়া মানে আরো, আচ্ছা। আরো গভীর, আরো জি গুরুতর। তাহলে এখানে দেখেন যে 354 ধারে ওই যে আক্রমণ করা, আক্রমণের সাথে যৌন কামনার সম্পর্ক আছে। শ্লীলতাহানির, শ্লীলতাহানির উদ্দেশ্যে যে বল প্রয়োগ, নারীর আক্রমণ। শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ, সেক্ষেত্রে সেটা যৌন কামনার সাথে কানেকশন নাই। এই প্রশ্নটা কিন্তু আমার বানানো রিসার্চের জায়গা। আমি যদি গবেষণা না করে এই ধরনের প্রশ্ন তৈরি করাই যাবে না। এই প্রশ্ন তৈরি করার জন্য জি। আমাকে 4টা সেকশন জানতে হবে, সেকশনের মানে জিস্ট বুঝতে হবে, ডিপলি বোঝার পরে এই ধরনের প্রশ্ন করা সম্ভব। মানে এটা খুবই গবেষণামূলক একটা প্রশ্ন, এটা মানেন কিনা? জি অবশ্যই স্যার। পেনাল কোডের ওপরে খুব গভীর দখল না থাকলে এই ধরনের প্রশ্ন করা সম্ভব নয়, এবং এই ধরনের প্রশ্নের উত্তর করাও সম্ভব না। আমি যদি আরেকটা কথা বলি যে এই ধরনের, এই প্রশ্নটার উত্তর করা যতটা সহজ, এই এই প্রশ্ন তৈরি করাটা তার থেকে অনেক বেশি কঠিন। কঠিন কিনা? হ্যাঁ, অবশ্যই অনেক সময় দিয়ে ভেবে চিন্তে তারপরে কারণ সাজানোটা আছে। আপনার এই প্রশ্নটা তৈরি করতে যতটা সময় লেগেছে, যতটা ভাবতে হয়েছে, যতটা আইন আমাকে জানতে হয়েছে, বুঝতে হয়েছে, এই প্রশ্নটার উত্তর করার জন্য কিন্তু এতটা জ্ঞান প্রয়োজন নাই। তার মানে যারা প্রশ্ন করে তারা নিশ্চয়ই যারা পরীক্ষা দেবে তার থেকে একটু বেশি জানে, তাই না? অবশ্যই অবশ্যই। বার কাউন্সিলের পরীক্ষার প্রশ্ন যারা করবে, জুডিশিয়ারি, তারা নিশ্চয়ই বেশি জানে আপনাদের থেকে, আপনারা যারা পরীক্ষা দিবেন।
জি স্যার। সেটাই বোঝানোর চেষ্টা করছি। তা আপনাদের ডিপলি যখন এভাবে চিন্তা করবেন, পুরো কোর্স আইনটা যেহেতু শেষ হয়ে গেছে, তখন আপনারা এভাবে ভাবতে পারবেন। আচ্ছা, পেনাল কোড অনুসারে কোন অপরাধের সাজার অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ আছে? অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ আছে জানার জন্য আপনাকে অবশ্যই সেকশন জানতে হবে। এখানে আঘাতের অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ আছে, বাকি তিনটিতে পরিমাণ মানে জালিয়াতি ব্যভিচারে উল্লেখ নাই। মানে এখানে এবং অর্থদণ্ড অথবা অর্থদণ্ড এভাবে বলা আছে। তো এখানে ওই বাকি দুইটা সেকশন তুলে দিলে আরো ভালো হতো, তাই না? ওই 2 নম্বর প্রশ্নের মতন তুলে দিলে আবার ওই দেওয়ান সোহেল ভাই প্রশ্ন করতেন যে স্যার বাকি জি দুইটা জি। সেকশন কেন আসলো। তো আপনারা চাইলে বাকি দুইটা সেকশন জালিয়াতি মানে 400 এখানে 63 এবং 497 দুইটা সেকশন পাশে আপনারা রাখতে পারেন, এবং ওই দুইটা সেকশনে যে দেখতে পারেন জালিয়াতি এবং ব্যভিচারের সাজাতে অর্থদণ্ড উল্লেখ আছে কিনা, মানে টাকার পরিমাণটা ফিক্সড করা আছে কিনা। আঘাতের ক্ষেত্রে ফিক্সড করা আছে। এ ইচ্ছাকৃতভাবে বি এর শরীরে রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে। রাসায়নিক পদার্থ মানে অ্যাসিড জাতীয় কোনো কিছু নিক্ষেপ করা, তাহলে এটা 326 এতে আছে। 326 হচ্ছে মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত, 326-এ তার থেকেও গুরুতর। এই কারণে এখানে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান আছে। 326-এ কিন্তু মৃত্যুদণ্ডের বিধান নাই, 326 জি। এতে মৃত্যুদণ্ড আছে। ঠিক আছে, 326 রে। তাহলে ফলে বি এর চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, মানে অন্ধ হয়ে যায়। অনেক বড় অপরাধ। চোখ উপড়ে নেওয়া, এটা অনেক বড় অপরাধ। এ জেড এর গাড়ির চালক, জেড এর বিনা সম্মতিতে এ গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ কি অপরাধ করলো? এ কিন্তু মালিকের জিনিস চুরি করলো। 381, চাকর কর্তৃক মালিকের জিনিস চুরি করেছে। এখানে মনে করেন আমার একটা কার আছে, আমার ড্রাইভার আছে, তো আমার কার আমার বাসার যে পার্কিং সেখানেই তো থাকবে, থাকবে কিনা? জি এবং আমার কার বের করবে, আবার সেখানে রাখবে, যত্ন করবে, মানে কোনো যদি মনে করেন যে কাজ করাতে হয়, সার্ভিস করাতে হয়, সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবে, নিয়ে যে আবার নিয়ে এসে কোথায় রাখবে? পার্কিংয়েই রাখবে রাত্রে, তাই না? বা যদি রাখতে জি। হয় পার্কিংয়েই রাখবে। তার মানে গ্যারেজে বা বাসায়। পার্কিংটা গ্যারেজটা কি আমার আওতায় আছে। তার মানে এই কারটা যেখানেই থাক না কেন, রাস্তায় চলমান অবস্থায় থাক বা পার্কিংয়ে থাক, এটা কি আমি মালিক, তার মানে আমার কাস্টডিতে আছে ধরে নিতে হবে। যদিও এটা কি ড্রাইভার চালাচ্ছে, তারপরেও এটা আমি মালিক, আমার কাস্টডিতে আছে, এটা ধরে নিতে হবে, আমার পজেশনে আছে, আমার দখলে আছে, তাই না? ইনডিরেক্টলি মনে হতে পারে যে এটা হতে হতে পারে হয়তো বা ওই ড্রাইভারের কাস্টডিতে আছে, কিন্তু আসলে তা না, এটা মালিকের কাস্টডিতে আছে ধরে নিতে হবে। তো সেই কারণে এটা চুরি হবে। আর যদি আমি বলি মালিক এই চাকরকে যে তুমি এটা নিয়ে যাও, নিজে তোমার বাড়িতে 1 মাস চালাও, এবং তোমাকে আমি চালাতে দিলাম, সেক্ষেত্রে বৈধভাবে মালিকানা বুঝে পেয়ে বা দখল বুঝে পেয়ে তখন সেটা আত্মসাৎ হতে পারতো বা বিশ্বাসভঙ্গ হতে পারতো। এটা বিশ্বাসভঙ্গ হয়নি, বুঝতে পেরেছেন? চুরি হয়েছে। ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, আমরা আলোচনা করছিলাম ক্লাস টেস্ট 12 এর সমাধান। এখন শুরু হবে 22 নম্বর প্রশ্ন দিয়ে। আমি দ্রুত পড়ে যাব, আশা করি যাদের প্রবলেম হবে হাত উত্তোলন করে প্রশ্ন করবেন। আচ্ছা, 22 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ক ট্রেনে ভ্রমণকালে সরল বিশ্বাসে নিজের মনে করে অন্যের একটি ব্যাগ সাথে নিয়ে গন্তব্যে নেমে যায়। এটা আমার তৈরি করা প্রশ্ন, এবং এই বিষয়ে কিন্তু আমি পড়াতে গিয়ে বারবার উদাহরণ দিয়েছি। পরবর্তীতে সে লক্ষ্য করে যে ব্যাগটি তার নয়, তার মানে ভুল করে এক মানে সিমিলার হয়তো বা ব্যাগ, তো অন্য যাত্রীর ব্যাগ নিয়ে নেমে গেছে নিজের মনে করে। পরবর্তীতে সে বুঝতে পারলো এটা আমার না। অতঃপর সে ব্যাগটি খুলে তার ভিতরে মূল্যবান পণ্য সামগ্রী দেখতে পায় এবং সে সেগুলো ব্যবহার করতে শুরু করে। তার মানে এটা কি অপরাধ হবে? প্রথমত ভুল করে নিয়ে গেলে অপরাধ হবে না, কিন্তু পরে দেখার পরে বোঝার পরে অন্যের জিনিস ব্যবহার করলে কি হবে? অপরাধ হবে। তছরূপ করেছে মানে সম্পত্তি আত্মসাৎ করেছে। তো এটা 378 ধারা কেন দিয়েছি? কারণ এটা চুরি মনে হতে পারে আপনাদের, কিন্তু চুরির
সংজ্ঞার সাথে এটা মিলে না, কারণ প্রথমে তার ইন্টেনশন চুরি করার ছিল না, আর 405-এ এটা স্পষ্ট আরো বোঝা যাবে। বুঝতে পেরেছেন কামরুজ্জামান ভাই? এটা জি স্যার। এটা কি আপনার ভুল হয়েছে না সঠিক হয়েছে? না স্যার, এটা ভুল হয়েছিল স্যার। এটাও ভুল হয়েছে, আমি কিন্তু ক্লাসে আপনাদের এই ধরনের উদাহরণ দিয়েছি। জি স্যার। আচ্ছা। ওই যে সে স্যার, ওই যে সেগুলো সে ব্যবহার শুরু করে, হুম। এইটা স্যার ওইভাবে আর খেয়াল করা হয়নি, প্রশ্নটা ভেবেছি খুবই কমন, যদি কোনো অপরাধ করেনি এইটা মেরে দিছি স্যার। আচ্ছা আচ্ছা, ওই যে শেষে ব্যবহার শুরু করে, এখানে এসেই তো জি জি মানে জি। সবটুকু প্রশ্ন। আপনাকে পড়তে হবে প্রশ্ন। জি স্যার। আচ্ছা, তাহলে এ জেড এর গাড়ির মালিক, জেড তার গাড়িটি মেরামতের জন্য একটু ওয়ার্কশপে দেয়। তাহলে এ হচ্ছে জেড এর গাড়ির মালিক, সরি, এ জেড এর গাড়ির চালক। তাহলে এ এখানে ড্রাইভার আর জেড হচ্ছে মালিক। জেড তার গাড়িটি মানে নিজের গাড়িটি মেরামতের জন্য একটু ওয়ার্কশপে দেয়। ওয়ার্কশপ হতে জেড এর বিনা সম্মতিতে এই গাড়িটি নিয়ে পালিয়ে যায়। তার মানে ওয়ার্কশপে যখন দিল তখন ওয়ার্কশপের দায়িত্বে ছিল। এখন এর অপরাধ এখানে কি হবে? এখানে চুরি হবে, কারণ এখানে মালিকের পজেশন যেটা জেডের কাছে নাই থেকে কিন্তু জেড ওয়ার্কশপে দিয়েছে, ওয়ার্কশপ থেকে আবার বিনা সম্মতিতে নিয়ে গেছে। তার মানে এখানে যদি এই মালিক জেড যদি এ কে গাড়িটা দিয়ে বলতো আপনার বাসায় নিয়ে যেয়ে রাখেন, কালকে সকালে চলে আসবেন, তার মানে ট্রান্সফারটা অর্থাৎ গাড়ির পজিশনটা মালিকের হাত থেকে চালকের হাতে কিন্তু বৈধভাবে যায়নি, চালক বরং ওয়ার্কশপ থেকে চুরি করে নিয়ে গেছে। বোঝা গেছে? জি কারো কনফিউশন থাকলে প্রশ্ন জি করতে পারেন। জি। ঠিক আছে এখন স্যার। মালিকের পার্কিং থেকেও যদি নিয়ে যায় তাও চুরি হবে, মালিকের বাসার। অথবা মালিক যদি চালককে বলে যে ঠিক আছে এটা আপনি নিয়ে যান, এটা মেরামত করে তারপরে নিয়ে আসবেন। এখানে ওয়ার্কশপে যদি চালক নিজে নিয়ে যেত গাড়িটা, ওয়ার্কশপে নিজে নিয়ে গেলে তাহলে হয়তো আবার চুরি ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের একটা পসিবিলিটি ছিল, তারপরেও পুরো ফ্যাক্ট বোঝার পরে। কিন্তু এখানে গাড়িটা কিন্তু ওয়ার্কশপে মালিক দিয়েছে, চালক দেয়নি। তার মানে এখানে মালিক তার গাড়িটা কিন্তু চালকের হাতে একবারও বুঝিয়ে দেয়নি, মানে ট্রান্সফার অফ প্রপার্টি লিগ্যালি হয়নি, ইলিগ্যালি হয়েছে। বোঝা গেছে? জি স্যার, আর মালিক যদি স্যার এটা বলতো যে আচ্ছা তোমার বাসা নিয়ে যাও, আগামীকালকে নিয়ে এসো, তখন যদি ওই ড্রাইভার যদি না নিয়ে আসতো, সেক্ষেত্রে হয়তো অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হ্যাঁ, হতো, তাই না স্যার? ডেফিনেটলি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হতো তখন। তার মানে ট্রান্সফারটা জি কি ওয়েতে হয়েছে, লিগ্যালি না জি ইলিগ্যালি? এখানে জি ইলিগ্যালি হয়েছে, চুরি করে নিয়ে গেছে। জি জি স্যার। রাস্তায় একটি মোটর সাইকেল স্ট্যান্ড করা অবস্থা দেখতে পায়। মনে করেন অনেক সময় একজন চালক যেতে যেতে তার প্রাকৃতিক কাজ করার প্রয়োজন হতে পারে, বা মোবাইল ফোনে কল এসেছে, সে স্ট্যান্ড করে একটু কথা বলতে বলতে আশপাশে থাকতে পারে, তাই না? এখন জি মোটরসাইকেল স্ট্যান্ড করা অবস্থায় থাকা এক জিনিস, আর মোটরসাইকেল মনে করেন যে রাস্তার ধারে পড়ে আছে। হ্যাঁ, রাস্তার ধারে পড়ে আছে বা কেউ আড়াল করে রেখেছে, সেটা আরেক জিনিস। ঠিক আছে? তো যেহেতু স্ট্যান্ড করা আছে, এটার অর্থ হচ্ছে এই মোটরসাইকেলটা কি হয়নি, হারিয়ে যায়নি। স্ট্যান্ড করে থাকলে মোটরসাইকেল হারিয়ে গেছে কি বলবো? না। মোটরসাইকেল হারানোর মতো ছোট তো আর জিনিস না, এটা তো চোখে পড়বে। জি মোটরসাইকেল জি সাধারণত হারায় না। এখন কেউ যদি একটা মোটরসাইকেল চুরি করে নিয়ে এসে কোনো বন জঙ্গলের মধ্যে আড়াল করে রাখে, ঠিক আছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এখানে রাস্তার পাশে বা রাস্তায় স্ট্যান্ড করা আছে, ঠিক আছে, তার মানে এটা হারিয়ে জি যায়নি, তার মানে এটা কখনো আত্মসাৎ হবে না। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে মোটরসাইকেলটি সাথে নিয়ে বাড়ি চলে যায়। তো মোটরসাইকেল কি রাস্তায় মানে পড়ে পাওয়া যায়, মানে কি বলে, আহ দ্রৈবভাবে পাওয়া যায়, মানে হারিয়ে গেছে কারণ মোটরসাইকেল আমি তুলে নিয়ে চলে আসলাম, যেমন মানুষ টাকা বা মোবাইল ফোন পাই। তো এটা তো করা যাবে না, তাই না? জি। তাহলে এটা কি হয়ে সেক্ষেত্রে যাবে? এটা চুরি। চুরি হবে। অনেকে মনে করতে পারে এটা আত্মসাৎ, কিন্তু আত্মসাৎ না, কারণ এটা তো একটা মোবাইল ফোন ছোটখাটো জিনিস না, বড় জিনিস রাস্তায় পড়ে আছে, মানে এটা চুরি না। অনেক সময় কারো গাড়ি, যেমন কার বা বাস, যদি নষ্ট হয়ে যায়, অনেক সময় সেটা রাস্তার ধারে রেখে অনেকে কি করতে পারে, দূরে কোথাও যেতে পারে। আবার মনে করেন যে একটা রাস্তার পাশে মার্কেট আছে, তো আপনি মার্কেটের মধ্যে যদি প্রবেশ করেন, মোটরসাইকেল তো ওই রাস্তার ধারে স্ট্যান্ড করে প্রবেশ করবেন। অনেক সময় তো জি। সেখানে যদি মোটরসাইকেল বা গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা পার্কিং না থাকে। ব্যবস্থা না থাকে, বা আপনার গ্যারেজ না থাকে,
স্ট্যান্ড করার জন্য। আর রাস্তার ধারে অনেকে মোটরসাইকেল রাখে, কার রাখে, তাই না, রেখে ছোটখাটো শপিং সেরে চলে আসে। তো এইভাবে স্ট্যান্ড করা আছে, এখন কেউ যদি নিয়ে চলে আসে এটা তো চুরি হবে, তাই না? এইভাবেই তো চুরি হয়। জি কিন্তু প্রশ্নের মধ্যে সামান্য প্যাচ আছে, যেন আপনি আত্মসাৎ বলে ভুল করে উত্তর দেন। পেনাল কোড এর কোন দুইটি ধারায় একই ব্যক্তিকে অভিযুক্ত করা যায় না? দেখেন এখানে এই প্রশ্নটা লিখিত একটা প্রশ্ন থেকে নেওয়া। লিখিত প্রশ্নে এসেছিল যে কোনো আসামিকে 379 ধারায় অর্থাৎ চুরি যে সংজ্ঞা দেওয়া হয়েছে এবং 411, ঠিক আছে, চোরাই এই মাল। দুইটি এই দুইটি ধারায় অভিযুক্ত করা যাবে কিনা। আবার এখানে 380, 311, 381, 411। তো এখানে দেখেন 411 মানে যার কাছে চোরাই মাল পাওয়া যায়। তো যে চুরি জি করেছে তার কাছে তো চোরাই মাল পাওয়া যাবে, তার মানে চুরি করার জন্য এবং যার কাছে চোরাই মাল পাওয়া গেল, তো একই ব্যক্তি হবে। তো একই ব্যক্তির নামে কখনো এই দুইটা সেকশন আসে না। যদি চুরির ঘটনায় যদি দুইজন বা একাধিক আসামি থাকে, তো একজনকে চোরের দায়ে আর একজনের কাছে মাল পাওয়া গেছে, উদ্ধার হয়েছে, আলামত উদ্ধার হয়েছে, এই কারণে 411 ধারা দেওয়া যেতে পারে। একই ব্যক্তির নামে দুইটা দেওয়া যাবে না, মানে যে চুরি করবে সাধারণত তার কাছেই কি চোরাই মাল থাকবে। এই কারণেই সে যদি চুরি করে থাকে তাহলে জাস্ট 379 বা 80 বা 381 হবে, বা 382 হতে পারে, কিন্তু তার জন্য 411 হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখানে সবগুলোই উত্তর কেন? কারণ সবগুলোই পসিবিলিটি আছে, কারণ সবগুলোই চুরির সাজা এবং চোরাই মাল পাওয়ার জন্য পানিশমেন্ট এর সেকশন দেওয়া আছে। বুঝতে পেরেছেন? তার মানে চুরি এবং চোরাই মাল আহ, সংক্রান্ত। কাছে রাখার জন্য একই ব্যক্তিকে অভিযুক্ত করা যায় না, এই হচ্ছে মূল বক্তব্য। ঠিক আছে, জি স্যার। এটা লিখিত প্রশ্ন, লিখিত প্রশ্ন থেকে আমি এমসিকিউ প্রশ্ন তৈরি করেছি। এই ধরনের আমি প্রশ্ন দেখেছি এর আগে। আমি দেখেছি যে 2-3 বছর আগে বা গত বছরে রিটেন প্রশ্ন হয়েছে জুডিশিয়ারির, সেই ছোট রিটেন প্রশ্নটাকে পরবর্তী বছরে 1-2 বছর পরেই এমসিকিউ বার কাউন্সিলে দিয়ে দিয়েছে। তো এই কারণে এই টাইপের প্রশ্ন আমি রিটেন প্রশ্ন জুডিশিয়ারির বিশ্লেষণ করেই তৈরি করেছে। আচ্ছা, 26, পেনাল কোডের কোন কোন ধারায় বলপূর্বক আদায়ের সাজার বিধান আছে? পেনাল কোডের কোন কোন ধারায় বলপূর্বক আদায় করা যায়? তো বলপূর্বক আদায় কি? এক্সটর্শন। তো এক্সটর্শন শুধুমাত্র যে জোর ধারাগুলো আছে সেগুলো দেখেন, এখানে আমি আপনাদেরকে কি দিয়ে দিয়েছি, টিপস দিয়ে দিয়েছি। তো গতে আছে জোর ধারাগুলো 84, 86 এবং 88, এবং অষ্টাশি। অন্যগুলোতে কিন্তু সে জোরপূর্বক আদায়ের সেকশন নাই, অন্য ভিন্ন কিছু আছে, দেখে নেবেন। জেড তার গাড়ি মেরামতের জন্য এ এর ওয়ার্কশপে দেয়, ওয়ার্কশপ হতে এ গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এখানে গাড়িটা চুরি করলো কে? ওয়ার্কশপের যে মালিক সেই, তাই না? জি যেহেতু এখানে ওয়ার্কশপের মালিক চুরি করেছে, তার মানে মনে করেন আমার মোটরসাইকেল বা একটা গাড়ি আমি ওয়ার্কশপে দিয়েছি, যাকে বিশ্বাস করে দিলাম সেই তো নিয়ে নিল, তাই না? জি তাহলে এটা বিশ্বাসভঙ্গ হলো না? জি, অপরাধমূলক বিষয় তো সহ। এ না নিয়ে যদি বি নিয়ে যেত তাহলে চুরি হতো, তাই না? এর আগে যেমন জি দেখলাম। জি জি কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই মেসেজ করেন অথবা হাত উত্তোলন করেন। ক, খ, গ, ঘ, উ কয়জন হলো? 4 জন। এবং চ, জি 6 জন। চুরি করতে জি গিয়ে ক স্বেচ্ছায় মালিককে আঘাত করলে অপরাধটি হবে। তাহলে চুরি করতে যে আঘাত করলে সেটা আর চুরি থাকে না, সেটা দর্শুতা বা ডাকাতি হয়ে যায়, তাই না? জি। তো প্রথমত চুরি থেকে হয়ে গেছে দর্শুতা, করতে গেছে চুরি তারপরে কিন্তু ডাকাতি। আঘাত করার কারণে। প্রথমত ছিল চুরি, জি কারণ এখানে প্রশ্নে জি লিখে আছে জি চুরি করতে গেছে, তার মানে কোনো কিছু লুট করবে, নিয়ে জি নিবে অন্যের সম্পত্তি। তাহলে প্রথমত এটা ফ্যাক্ট বা বেজ বা বেসিকটা ছিল কি? চুরি, প্রাথমিক ঘটনা। চুরি। চুরি করতে যে আঘাত করেছে তার মানে এটা দস্যুতা হয়ে গেছে। এখন জনসংখ্যা হচ্ছে এখানে চোরের সংখ্যা হচ্ছে 6 জন, তার মানে এটা ডাকাতিও হয়ে গেছে আলটিমেটলি। জি 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 ঠিক আছে, তার মানে এই প্রশ্নের উত্তর করতে হলে চুরি কি, দস্যুতা কি এবং ডাকাতি কি, এই তিনটা সংজ্ঞা জানতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? জি জি এইভাবে প্রশ্ন কিন্তু ছোট, এর মধ্যে প্যাঁচ আছে 3টা, এটা না বুঝলে। এবং 390 ধারার এবং 391 ধারা, 390 ধারায় রবারি বা দস্যুতার সংজ্ঞা আছে, 391
ডাকাতির সংজ্ঞা আছে। দুইটা সেকশন জানলে আপনি এটা উত্তর করতে পারবেন, না হলে ভুল হবে। পেনাল কোডের কোন ধারায় খুনসহ ডাকাতির সাজার বিধান আছে? তো এটা হচ্ছে 396। এই যে 302 ধারা আসবে না, এ নিয়ে কিন্তু ক্লাসে বিস্তর আলোচনা হয়েছে, তাই না? জি 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 স্যার। একটা ইংরেজি প্রশ্ন করেছি। এ- এবং এটার শাস্তি স্যার মৃত্যুদণ্ড হয়, এটা সহজে মনে রাখা সম্ভব আর কি। হ্যাঁ, সম্ভব। আচ্ছা, সংজ্ঞাও আছে এই সেকশনে, সাজাও এই সেকশনে। 2025 জি। সালে বলেছে সংজ্ঞা আছে কোন সেকশনে, 396। কিন্তু আচ্ছা। আপনাদের সময় যদি দিয়ে দেয় সাজা আসে কোন সেকশনে, তো এটা দিয়েছি 396। 396। ইম্পর্টেন্ট সেকশন, যেহেতু মৃত্যুদণ্ড আছে এখানে। ইন অল রবারি, সকল দস্যুতায়, দেয়ার ইজ আইদার থেফট, হয় চুরি, অর এক্সটর্শন, মানে চাঁদাবাজি বা বলপূর্বক আদায়। এই উদ্ধৃতিটি পেনাল কোডের কোন ধারায় আছে? 390-এ রবারের সংজ্ঞা দেওয়ার সময় এই কথাটা বলা আছে। তাহলে গ হবে উত্তর। ইংরেজি জি, প্রশ্ন নোটে দেখলেই, ইংরেজিতে লেখা আছে স্যার। হ্যাঁ, ইংরেজি প্রশ্ন দেখলেই কিন্তু আপনারা ভয় পাবেন না, পড়ে বোঝার চেষ্টা করবেন। ইংরেজি দেখে যারা ইংরেজিতে ভয় পান, অ্যাভয়েড করার দরকার নেই। পড়লে হয়তোবা বুঝে যাবেন, সহজ হবে। প্রশ্নটা পড়বেন, অপশনগুলো দেখবেন, তারপরে ডিসিশন নেবেন যে উত্তর করবেন কিনা। কোনো মহিলার মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য তাকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলার শাস্তি সর্বোচ্চ কত? 409-এ আছে, এটাকে আমরা কি বলি? সরি, 509-এ আছে। এ- ইপটিজিং। এটা 1 বছর ইপটিজিং লিখা আছে, হ্যাঁ। তো মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অশ্লীল কথা বলা মানে তো রাস্তার ধারে কেউ কাকে, ইভ, ইভ শব্দের অর্থ হচ্ছে মহিলা বা নারী। আর টিজ মানে কি, বিরক্ত করা, তাই না? তাহলে মহিলাদেরকে বিরক্ত জি করাকেই তো ইপটিজিং বলে, তাই না? জি বি কে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত করার অভিপ্রায়ে বি এর বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বি কে হুমকি প্রদান করে। উদ্দেশ্য যেন সে মামলা করতে না পারে, কিন্তু হুমকি দিচ্ছে যে এটা করলে বাড়ি পুড়িয়ে দেব। তাহলে আলটিমেটলি অপরাধটা কি করছে? হুমকি দিচ্ছে, তার মানে সে ক্রিমিনাল ইন্টিমিডেশন, ভয়ভীতি প্রদর্শন করছে। এর সর্বোচ্চ শাস্তি আছে হচ্ছে বাড়িয়ে, বাড়ি পুড়িয়ে দেওয়া সাধারণ হুমকি না, এটা বড় হুমকি। তার মানে 506 ধারার দ্বিতীয় অংশে আছে এটার উত্তর। দেখবেন যে বক্স করা আছে আমার নোটে, ডান জি পাশে, জি স্যার। ডান পাশে বলা আছে প্রথম লাইন না, মানে দ্বিতীয় অংশ। এবং এটা কনফিউশন স্যার। স্যার, এই হ্যাঁ, যে 7 বছর সশ্রম কারাদণ্ড খ অপশন, আর ঘ অপশন 7 বছরের যে কোনো বর্ণনা কারাদণ্ড। আচ্ছা, এটা একটা ভালো ঝামেলা স্যার, মানে কনফিউশন আর কি। এখানে 7 বছর ক্ষয় আছে কিন্তু। তো এখানে জি সশ্রম না, এখানে যে কোনো বর্ণনার, যে কোনো বর্ণনার মানে কি, হয় সশ্রম অথবা বিনাশ্রম, তাই না? স অবলিক বি আমার জি নোটে জি আছে, জি তাই জি না? জি জি নোটে আছে স জি অবলিক বি। স অবলিক বি মানে কি? যে কোনো বর্ণনার ইংরেজি হচ্ছে আইদার ডেসক্রিপশন, মানে যে কোনোটা দিতে পারে। তো মানে এটা এখানে ধরা অনেকে, খেয়েছি স্যার, এটাতে হ্যাঁ, ওই খ দিয়েছিলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, অনেকে খ দিবে, এই কারণে এইভাবে সেট করা আছে প্রশ্নটা। অতএব দেখে শুনে সবগুলো 4টা অপশন পড়েই উত্তর করতে হবে। আমার প্রশ্নের মধ্যে মানে মিনিমাম 50% প্রশ্ন প্যাচ লাগানো থাকেই। জি। মানহানির সংজ্ঞার ধারায় কয়টি ব্যাখ্যার উল্লেখ আছে? এখানে সংজ্ঞার ধারা ব্যাখ্যা কয়টি আছে সেটা বলা আছে। ব্যাখ্যা আছে কিন্তু 4টি। আর সেম, সেম ধরনের প্রশ্ন 2023 সালে আসছিল, কয়টি ব্যতিক্রম আছে, সেটা ব্যতিক্রম উত্তর হলো 10টি। 10টি। হ্যাঁ, ব্যতিক্রম 10টি, কিন্তু ব্যাখ্যা আছে 4টি। 4টি। অনেকে এটা ব্যাখ্যা মানে এই মানানির সংখ্যায় কয়টি এটা দেখেই কিন্তু 10 উত্তর করে চলে যাবে, কিন্তু এটা হবে 4। দেখে শুনে জি, উত্তর করতে হবে। না, তাই করেছি স্যার, ভুল করেছি স্যার। অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে গেছে, তাই না? জি স্যার, জি স্যার। মানে প্রশ্ন যত ভালো করে পড়া যাবে স্যার, একটু সময় নিয়ে, তত ভালো হবে। আর এটা, পরীক্ষা দিলে একটা বিষয় দেখছি স্যার, এই পরীক্ষা দিয়ে আমাদের লাভ হচ্ছে স্যার, খুবই ভালো লাভ হচ্ছে স্যার। সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা এখানে দিলেন, যেটা ভুল হচ্ছে সেটা মনে থাকছে। আবার ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি, তার মানে ভুলগুলো আরো বুঝতে পারছেন। জি 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 স্যার। পেনাল কোড এর কত ধারায় ক্রিমিনাল ইন্টিমিডেশন সংজ্ঞায়িত হয়েছে? একটু আগেই কিন্তু আমরা এই বিষয়ে দেখেছি 32-এ, তাই না? জি। 32-এ 506 সাজা আছে, কিন্তু সংজ্ঞা আছে 503-এ। 503। ক শারীরিক সম্পর্ক করার উদ্দেশ্যে খয়ের স্ত্রী গ কে প্ররোচিত করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। তার মানে উদ্দেশ্য কি? অ্যাডাল্টারি, পরক্রিয়া।
জি অ্যাডাল্টারি এখনো সংগঠিত হয়নি। অ্যাডাল্টারি সংগঠিত হলে 497, সংগঠিত না হলে 498, ঠিক আছে? আচ্ছা এটা হবে 2 বছর। আর যদি হয়ে যায় তাহলে 5 বছর, তাই না? জি অ্যাডাল্টারির 497 5 বছর, আর 498 অ্যাডাল্টারির 2 বছর উদ্দেশ্যে যদি মহিলাকে নিয়ে যায় কোথাও, তাহলে এটা কিডন্যাপিং বলা যাচ্ছে না, কারণ মহিলা তো স্বেচ্ছায় যাচ্ছে, স্বেচ্ছায় গেলে কি কিডন্যাপিং হবে? জি জি না স্বেচ্ছায় যদি না যেত তাহলে কিডন্যাপিং হতো, সাজা বেশি হতো। আচ্ছা, এ মার্ক ইউজড ফর ডিনোটিং দ্যাট মুভেবল প্রপার্টি বিলংস টু এ পার্টিকুলার পার্সন ইজ কল্ড। তাহলে একটি চিহ্ন যেটা একটি ব্যক্তির সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয় সেটা কি বলে? প্রপার্টি মার্ক। হ্যাঁ, জি এখানে জি পার্সনের হলে প্রপার্টি মার্ক, কিন্তু যদি কোম্পানির হয় প্রোডাকশন বোঝালে, এর আগে আমি আপনাদেরকে, ট্রেডমার্ক হ্যাঁ, যখন আমি ক্লাস নিয়েছি তখন বুঝেছি, যখন প্রোডাকশন বোঝাবে উৎপন্ন বা উৎপাদিত কোনো সম্পত্তি বা প্রোডাকশন, প্রডিউস এই ধরনের শব্দ থাকবে তখন ট্রেডমার্ক। আর যখন পার্সন শব্দটা থাকবে কোনো ব্যক্তির, তখন এটা প্রপার্টি মার্ক। ঠিক আছে? যেমন আমরা উদাহরণস্বরূপ বলেছিলাম যে কোনো রাস্তায় কেউ সম্পত্তি কিনলে যে এই সম্পত্তির মালিক ক্রয় সূত্রে বা আপনার উত্তরাধিকার সূত্রে অমুক অমুকের একটা লিস্ট থাকে। এটাকে আমরা প্রপার্টি মার্ক অ্যাকচুয়ালি বলতে পারবো না, কিন্তু প্রপার্টি মার্ক মনে রাখার জন্য একটা ভালো উদাহরণ, যে এই প্রপার্টিটা অমুক ব্যক্তির। এটা 479তে আমরা পাবো। 97 আচ্ছা, এ ফলস ডকুমেন্ট মেড হোললি অর ইন পার্ট বাই ফর্জারি ইজ ডেজিগনেটেড। তার মানে কোনো মিথ্যা দলিল যেটা পুরোটা অথবা আংশিকভাবে জাল করা হয়েছে বা জালের জালের মাধ্যমে তৈরি করা হয়েছে সেটাকে আমরা ফর্জ ডকুমেন্ট বলবো। তো এটা কত ধারায় আছে? এটা আছে হচ্ছে 70 ধারায়, 470। পেনাল কোডের কত ধারায় মিসচিপ সংজ্ঞায়িত হয়েছে? আচ্ছা, এই যে এই টাইপের যে প্রশ্ন কত ধারায় কি আছে, এগুলো সবচেয়ে কঠিন প্রশ্ন। হ্যাঁ, এগুলো জি মনে রাখা টাফ, কিন্তু নোটের শুরুতে হোমওয়ার্কের কথা বলেছিলাম, যদি করেন আমি কথা দিচ্ছি সবচেয়ে ভালো হবে। যে আপনারা যদি হোমওয়ার্ক করেন কত ধারায় কি আছে নিজে লিস্ট করেন খাতায়, সবচেয়ে ভালো হবে। ফাইনাল টাচ নোটে তো সেগুলো থাকবেই। ফাইনাল টাচ নোট হয়তো বা জানুয়ারির শেষের দিকে আমি দিব, আশা করছি। লিখিত নোটের কাজ শেষ, কুরিয়ার কাজ শুরু। এখন ফাইনাল টাচ নোট একটু রেস্ট নিব, শীত কমলে ফাইনাল টাচ নোটের কাজ শুরু করব। ফাইনাল টাচ নোটের জন্য আমি 15 দিনের মতো সময় নেব, তাহলে আশা করি জানুয়ারির শেষের দিকে ফাইনাল টাচ নোট দিয়ে দিব। তো ফাইনাল টাচ নোট আগে দিলে অসুবিধা কি, অনেকেই এই নোটের গুরুত্ব হারায়। ফাইনাল টাচ নোট খুবই লোভনীয় একটা নোট এবং খুব সেল হয় ওই নোটটা আমার, কারণ পড়াটা কমে যায়। ওই নোটটা পড়ে পাশ করা যাবে কি না, এই প্রশ্ন উত্তর যদি দিই, হ্যাঁ পাশ করা যাবে, কিন্তু রিস্ক হয়। মানে আমি যেমন ভাবছি সেভাবে যদি প্রশ্ন হয়, মিলে যায় ব্যাটে বলে তাহলে ছক্কা, আর ব্যাটে বলে না মিলে কি হয়, বোল্ড হয়, তাই না? একটা জি বল জি আসলো, আমি শেষে এক এক ওভার মনে করেন আছে 6টা বলে, যদি 10-20 রান নিতে হয়, 6 বলে 20 রান নিতে হলে প্রতি ব্যাট বলে কি বাউন্ডারি মারতে হয়, তাই না? জি তো ওই ফাইনাল টাচ নোটটা হচ্ছে এরকম ফাইনাল ওভারে খেলার মতন, শেষের দিকে দেওয়া হয়। যদি ব্যাটে বলে হয় তাহলে 6, তার মানে পাস, আর যদি না হয় তাহলে ওইটা পড়ে শুধু পাস হবে না, যেই নোটটা এখন পড়বো, মানে আমরা যে নোটটা এখন পড়াচ্ছি ফাউন্ডেশন নোট, এটা পাস গ্যারেন্টি। এটা পড়ে যদি আপনি হজম করতে পারেন, নিজের মধ্যে ধারণ করতে পারেন, গ্যারেন্টি। কিন্তু ফাইনাল টাচ নোট হচ্ছে দেখবেন 1 ওভারে 20 রান লাগবে, সব সময় কি এটা তুলতে পারে? সব দল তো না তুলতে না পারে না, না বা না সকল ম্যাচে ওঠানো সম্ভব হয় না। এমন জি প্লেয়ার যে প্রতি ম্যাচেই কি করে, সেঞ্চুরি করে, কিন্তু কোনো ম্যাচে সে খুব খারাপ খেলবে। লিটন দাস কি সবসময় ভালো খেলতে পারে? পারে না। না না কিছুদিন আগে বিপিএল এর প্রথম ম্যাচ কিন্তু এই ধরনের একটা টান টান উত্তেজনাকর ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু শেষের দিকে এরকম অবস্থা, কিন্তু দল মানে তুলে নিয়েছে। আপনার মুশফিক ছিল, এবং মুশফিকের সাথে ওর নামই তো ভুলে গেলাম, যাই হোক, তুলে নিয়েছিল এবং সেঞ্চুরি করেছিল প্রথম ম্যাচে বিপিএল এর। আচ্ছা, এই উদাহরণ কেন দিচ্ছি, যে রিস্ক থাকে, তাই না? একটা যখন মানসিক প্রেশার থাকে আমাকে 1 ওভার এত রান নিতেই হবে, তো ফাইনাল টাচটা
কেন শেষের দিকে রিভিশন করি, এটা যদি পড়া থাকে ওইটা আরও আপনার কাজে লাগবে। কিন্তু কেউ যদি শুধু ফাইনাল টাচ নোট পড়ে পাস করতে চান, রিস্ক তো থাকেই। এবং এরকমও হয়েছে, এবার যারা ফাইনাল টাচ নোট নিয়েছে আমার, তাদের মধ্যে 90% পাস করেছেন, কিন্তু 10% পাস করেনি। কেন? কারণ তারা ওই এক সপ্তাহ পরে পাস করার চিন্তায় ছিলেন। তো এক সপ্তাহ পরে তো বার কাউন্সিল পাস করলে এত সহজ হয়ে গেলে তো হয় না। তাহলে তো এই যে মেধার যাচাই আর হবে না। আচ্ছা, মিসচিপের সংজ্ঞা 425, 426 এবং 27-এ সাজা দেওয়া আছে। তার মানে আপনি 425 যখন মাথায় থাকছে, পরবর্তী দুটো সেকশনে সাজা আছে 50 টাকার কম এবং 50 টাকা বা তার বেশি। 50 টাকা পর্যন্ত 26, 50 টাকা প্লাস হয়ে গেলে কি 27, 27। 27। এটা এই তিনটা সেকশন পাশাপাশি মনে রাখতে হবে। তার মানে বাবার নাম মনে থাকলে বাবার যে দুই ভাই আছে তাদের নামও মনে রাখার চেষ্টা করতে হবে। এগুলো সেকশন মনে রাখার একটা কি কৌশল, তাই না? আপনি 425 পড়লেন, তার মানে এর সাথে আপনাকে বাকি দুইটা ধারাও খুব ভালোভাবে মনে রাখতে হবে। বাবার নামের সাথে সাথে চাচা দুইটা নাম মনে রাখতে হবে। ব্যাপারটা এরকম, মানে কানেক্ট করে। পেনাল কোডের কোন কোন ধারায় চুরির সাজার বিধান আছে? তো চুরির সাজার বিধান হচ্ছে 79 থেকে 82 পর্যন্ত আছে। একটু আগে আমি বললাম যে সংজ্ঞা আছে 78 এবং বাকি, তার মানে চুরিকে কেন্দ্র করে যে সেকশনগুলো 78 থেকে 82 পর্যন্ত, সেগুলো মনে রাখতে হবে। আপনাদের ফাইনাল টাচ নোটে খুব চমৎকার কিছু কৌশল দিচ্ছি, কিন্তু নিজেরা কৌশল ডেভেলপমেন্ট করার চেষ্টা করলে সবচেয়ে ভালো হয়। এক্স অন্যায়ভাবে ইচ্ছাপূর্বক ওয়াই এর একটি আংটি নদীতে নিক্ষেপ করে। তো নদীতে নিক্ষেপ করলো আংটি, ওই আংটি তো আর নিজের পকেটে আসলো না, তার মানে অন্যায়কারী কোনো জি, লাভ হলো না। তো এটা হচ্ছে ক্ষতি, 425-এ আছে, বা মিসচিপ। নিশ্চয়ই। এটাই মিসচিপ। তার মানে এখানে যে হারালো তার ক্ষতি হলো, তার মানে এখানে মানে রংফুল লস আছে কিন্তু রংফুল গেন নাই। গেইন নাই। জি, অপরাধী কোনো কিছু গেন বা অর্জন করলো না, কিন্তু ভিকটিমের ক্ষতি হলো, সোনার আংটি চলে গেল নদীতে। ক এর দোকানে খ ক্যাশ কাউন্টারে দায়িত্বে নিয়োজিত অবস্থায়, তার মানে কি কর্মচারী বা কর্মকর্তা যাই হোক, জি, ক্যাশিয়ার 10,000 টাকা সরিয়ে ফেলা। সরিয়ে ফেলা মানে কি? আমি কিন্তু সরাসরি বলছি না যে চুরি করেছে, সেটাকে বলেছি। তো সরিয়ে না ফেলে তো, সরিয়ে ফেলি। অনেকের কিন্তু সরিয়ে ফেলার অর্থ কি বুঝতে পারবেন না, এই কারণে এটা অনেক সময় বলতে পারবে না। সরিয়ে ফেলা মানে কি চুরি করা, ঠিক আছে? জি, ল্যাঙ্গুয়েজগত এখানে পার্থক্য আছে। তো এখানে কর্মচারী কর্তৃক চুরি মানে 408, সরি, কর্মচারী কর্তৃক চুরি হলে হচ্ছে চুরি তো তিনশো না, এটা বিরাশি হচ্ছে সরিয়ে ফেলা মানে চুরি করেছে, কিন্তু চুরি চুরি জি, করলো বিশ্বাস করে তাকে রেখেছিল, তারপর চুরি করেছে। তার মানে এটা কি বিশ্বাসভঙ্গ হয়ে গেছে, তাই না? জি, জি, সেই ক্ষেত্রে 408। 406 না, 7 না, 408 হবে, ঠিক আছে? আর চুরি তখন বলতে পারতাম যদি ওই দায়িত্ব শব্দটা, যে দায়িত্ব নিয়ে, না দায়িত্বে নিয়োজিত থাকা। তো দায়িত্ব নিয়োজিত থাকা মানে কি সে কর্মচারী, তার সার্ভিসে আছে, তাই না? জি, নিচের কোনটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নয়? তো অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান যেমন সম্পত্তি অসৎভাবে আত্মসাৎকরণ, এটা কিন্তু সম্পত্তি অসৎভাবে আত্মসাৎকরণ এটা আলাদা অপরাধ, ঠিক আছে। কিন্তু যখন রাস্তায় পেয়ে বা দৈবভাবে কুড়িয়ে পেয়ে যদি আত্মসাৎ করা হয়, তখন সেটা শুধুমাত্র অপরাধমূলক আত্মসাৎকরণই হবে। কিন্তু যদি আপনাকে কেউ দায়িত্ব দেয় তারপরে আত্মসাৎ করেন, তখন সেটা কি হয়ে যাবে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তার মানে ক হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের একটা উপাদান। কিন্তু প্রশ্নের শেষে কি আছে? আচ্ছা, প্রশ্নের শেষে কি আছে? নয়, তাই না? নয়। আইনের নির্দেশনা লঙ্ঘন বা আইনানুগ চুক্তি ভঙ্গ। তো চুক্তিটাও মৌখিক বা আপনার দালিলিক হতে পারে, লিখিত হতে পারে। তো এটাও কিন্তু আত্মসাতের একটা উপাদান। সম্পত্তি অর্পণ, মানে বিশ্বাস করে আমি সম্পত্তিটা দিলাম, অর্পণ করলাম নিজে থেকে, এটাও কিন্তু উপাদান। তাহলে কোনটা উপাদান না? যেটা উপাদান না সেটা হচ্ছে সম্পত্তি প্রতারণামূলকভাবে আত্মসাৎকরণ। তো বিশ্বাসের সাথে প্রতারণার কিন্তু কি সম্পর্ক, সেইভাবে এখানে নাই। তার মানে প্রতারণা করলে এটা 420 ধারা চলে আসবে, 415, 16, 17, 18, 19, 20 এই সেকশনগুলোতে প্রতারণার বিষয়ে বলা আছে, তাই না? জি, তো এটা শুধুমাত্র ভিন্ন সেকশন, তাছাড়া বাকি তিনটা 405-এর মধ্যে কিন্তু আমরা পাই। তো বিশ্বাস করে সম্পত্তি অর্পণ করলাম, তারপরে হয় আত্মসাৎ করলো, বা যেটা দেওয়ার কথা ছিল, আমি বললাম যে হ্যাঁ আপনার কাছে মোটরসাইকেল রাখলাম, এটা
2 ঘন্টা রাখবো, তারপরে এসে নিয়ে যাব, 50 টাকা আমাকে দিতে হবে গ্যারেজে। তো এটা একটা কি মৌখিক চুক্তি? মৌখিক চুক্তি না হলে একটা কি দেয়, টোকেন দেয়, তাই না? জি টোকেনে মোটরসাইকেলের নাম্বার থাকে, কত নম্বর। তো এটাও তো একটা চুক্তি, তো চুক্তি ভঙ্গ করলো, তার মানে আত্মসাৎ করলো। তার মানে এই 3টা উপাদানই বিশ্বাসভঙ্গের উপাদান। বাকি একটা গ, এটা হবে উত্তর। ক, 500 টাকা খকে 7 দিনের জন্য রাখতে দেয়। খ, আকস্মিক প্রয়োজনীয়তা খরচ করে ফেলে এবং 15 দিন পর পরে তা ক এর নিকট ফেরত দেয়। ফেরত দেয় তার মানের অর্থ কি? ফেরত নিয়েছে, ফেরত নিয়েছে কিনা? জি জি 7 দিনে দেওয়ার কথা ছিল, এখন রাখতে দিয়েছে কাকে? তার মানে এদের, একটা মানুষকে যখন আমি টাকা রাখতে দেবো, 500 হোক আর 5 লাখ টাকা হোক, তার প্রতি আমার কি আছে? জি বিশ্বাস আছে। তার মানে একটা রিলেশন আছে, হয় ব্যবসায়িক সম্পর্ক আছে, না হলে বন্ধুত্বমূলক সম্পর্ক আছে, তাই না? জি জি বা পারিবারিক সম্পর্ক আছে। তো এমন একটা মানুষকে রাখতে দিলাম, তার প্রয়োজনে সে টাকা খরচ করেছে। তার মানে তার একটা কি আছে, আপনার প্রতি অধিকার আছে, বা সম্পর্কের কারণে সে টাকাটা খরচ করেছে। খরচ করার পর সে জানে যে হ্যাঁ ফেরত দিবে। মাঝখানে হয়তো আবার চাইনি বা চেয়েছে, সে 15 দিন পর 2-1বার চেয়েছে, দেয়নি, ঠিক আছে, আমি 7 দিনে দেওয়ার কথা ছিল, আমি দিতে পারছি না, আমার খুব প্রয়োজনে আমি খরচ করে ফেলেছি, আমি 15 দিন পরে দিয়ে দিচ্ছি, মানে আরো 1 সপ্তাহ পর দিয়ে দিচ্ছি। 15 দিনের দিন দিয়ে দিয়েছে, ফেরত দিয়ে দিয়েছে, মানে টাকাটা সে নিয়ে নিয়েছে। টাকা নেওয়ার পরে কি আর মামলা করা যায়? বলতে পারবে যে আমার টাকা দিচ্ছে না? জি সে তো নিয়েই আপনি নিয়েছে যদি তো। টাকা নিয়ে ফেলেন, আপনি একজনকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন ধার, ধার পরিশোধ করে ফেলেছে, আপনি টাকা নিয়েছেন, টাকা নেওয়ার পর কি আবার তাকে মামলা করতে পারবেন? না না তার মানে এটা কোনো অপরাধ হবে না। যদি টাকা না নিতেন, ফেরত দেয়, তার মানে আপনি ফেরত নিয়েছেন, নিয়ে নিলে হবে। তার মানে এখানে ক্রিমিনাল মামলার কজ অফ অ্যাকশন এই ক্ষেত্রে তো কখন তৈরি হতো? যখন সে টাকা দিতে অস্বীকার করতো, তাই না? জি এখন মনে করেন যে এই ক্ষেত্রে একজন আরেকজনকে 5 লক্ষ টাকা দিল, টাকা দিতে অস্বীকার করছে না, কিন্তু বারবার দেরি করছে, আজ না কাল, কাল না পরশু, বারবার যখন দেরি করবে, আমি যদি মামলা করি তার বিরুদ্ধে, তো আমার মক্কেল যদি বলে হ্যাঁ টাকা দিতে চাচ্ছে সে, কিন্তু আরো দেরি করছে, এইদিকে 1 বছর দেরি করেছে, আরো হয়তো বা 2 মাস সময় চাচ্ছে, আমি এত সময় দিতে পারবো না। এখন মামলায় যদি আমি প্রকৃতভাবে এইভাবে যদি লিখি যে 1 বছর ধরে টাকা দিচ্ছে না, ঘোরাচ্ছে, কালক্ষেপণ করছে, আরো 2 মাস সময় চাচ্ছে, তাহলে কিন্তু মামলা হবে না। আমাকে লিখতে হবে কত তারিখে অস্বীকার করেছে, কখন, কোথায়, কিভাবে। বুঝতে পেরেছেন? জি জি মানে সে টাকা দেবে না বলেছে এক কথায়। হ্যাঁ, সাপ অস্বীকার করেছে, টাকা দিব না, যা পারো তা করো, এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ আমাকে জি নিয়ে জি আসতে হবে মামলায়। তার মানে জি যখন তখন কজ অস্বীকার অ্যাকশন। করবে, তখন ক্রিমিনাল মামলার কজ অফ অ্যাকশন তৈরি হবে। বুঝতে জি পেরেছেন? জি জি না হলে এটা তৈরি হবে না। প্র্যাকটিক্যাল বিষয় শিখে নিলাম। আর যদি টাকা দিয়েছে, দেখেন লিখিত ডকুমেন্ট আছে, টাকা 1 মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, বা 1 বছরের মধ্যে দেওয়ার কথা ছিল, সে দিচ্ছে না, তার মানে সে চুক্তি ভঙ্গ করেছে। আপনি চলে যান কোথায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনে চুক্তি প্রবলের মামলা করেন, বা চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা করেন। তার মানে সেটা সিভিল ল অনুসারে সিভিল ন্যাচারের মামলা হবে। ঠিক আছে, ক্রিমিনাল মামলা বা কজ অফ অ্যাকশন তৈরি হবে না। এই ধরনের মামলা করে যদি অস্বীকারের তারিখ কেউ না দেয়, বা অস্বীকারের কথা উল্লেখ না করে, মামলায় চলবে না, খারিজ হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল একটা জিনিস শিখিয়ে দিলাম এই মাঝখানে। জি জি স্যার। জি পেনাল কোডের কত ধারায় চিটিং বাই পার্সনেশন, এটার অর্থ কি? ছদ্মবেশ, মানে আরেকজন, একজন আরেকজনের বেশ ধারণ করে চুরি করা, কথায় বা আচরণে বা বেশভূষায় বা মেকআপ করে, যেভাবে হোক, এটা আছে কিন্তু 16তে। সংজ্ঞা দেওয়া আছে 15তে, 16তে হচ্ছে ছদ্মবেশে প্রতারণার সংজ্ঞা। তার মানে 15, 16 দুইটাতেই সংজ্ঞা বলা আছে। 17তে সাধারণ প্রতারণার সাজা, 18, 18তে মনে পড়ছে না, 19-এ আছে হচ্ছে এই পার্সোনেশনের মাধ্যমে মেবি আপনার প্রতারণার সংজ্ঞা, আর 18তে আছে শাস্তি। যে রক্ষক যখন ভক্ষক, এই টাইপের কথা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, মানে যাকে বিশ্বাস করলাম, এখানে বিশ্বাস ভঙ্গের একটু কানেকশন আছে, সেটা আমি প্রয়োজনে আবার বোঝাবো, কারো যদি প্রবলেম হয়। আর 20-এ তো আছে যে টাকা লেনদেন হয়েছে এবং প্রতারণা হয়েছে সেটা। তার মানে আমাকে, যখন আমি চিটিং পড়বো, 415 থেকে 420 পর্যন্ত টানা পুরোটা পড়ে সুন্দর করে শেষ করতে হবে, আমার নোটে যেভাবে আছে। তাহলে 416-তে আছে এটা সংজ্ঞা। এ ডিসঅনেস্ট কনসিলমেন্ট অফ ফ্যাক্ট ইজ এ
ডিসিপশন, আচ্ছা ডিসিপশন মানে কিন্তু প্রতারণা, ছলচাতুরি, হ্যাঁ। উইথিন আচ্ছা দ্য মিনিং অফ দিস সেকশন, কোন ধারে আছে উক্তিটি? এটাই কিন্তু 415 ধারা, অর্থাৎ প্রতারণার সঙ্গে এই কথা বলা হয়েছে। পেনাল কোড এর কোন কোন ধারায় তশরূপের সাজার বিধান আছে? তশরূপ মানে আত্মসাৎ, আত্মসাতের কিন্তু সংজ্ঞা দেওয়া আছে 403-এ, ঠিক আছে। 403-এর সংজ্ঞা দেওয়া হয়েছে, 403-এর মধ্যে আবার কিন্তু সাধারণভাবে আত্মসাতের সাজাও দেওয়া আছে। তার মানে 403 হচ্ছে 2 in 1, সংজ্ঞা প্লাস সাজা। আর আচ্ছা 404-এ হচ্ছে মৃত্যু পথযাত্রী মুমূর্ষ অবস্থায় তার কোনো সম্পত্তি যদি কেউ লুট করে নেয়, তশরূপ করে, সেটা। তার মানে 403 এবং 404 এই দুইটা সেকশনেই সাজার বিধান আছে। এ ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম, কিন্তু আপনাদের মানে প্যাঁচটা দিয়ে আপনাদের ব্রেনকে ডেভেলপ করার চেষ্টা করছি, দক্ষতা তৈরি করার চেষ্টা করছি। যদি প্যাঁচ লাগিয়ে দেয় এইভাবে প্রশ্ন না আসলেও যেন আপনি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করেন, মনে রাখার চেষ্টা করেন। ব্রেনকে এইভাবে আপনাকে ডেভেলপ করতে হবে, দক্ষতা তৈরি করতে হবে, যেন এই ধরনের প্রশ্ন আসলে উত্তর করতে পারেন। এই প্রশ্নে যে আসবে এভাবে তা না, অন্য কোনো সেকশন দুইটাকে নিয়েও কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে। একটি ইংরেজি প্রশ্ন, প্রপার্টি দ্য পজেশন whereof has been transferred by theft or by extortion or dash, and property which has been criminally misappropriated or in respect of which criminal breach of trust has been committed is designated। তাহলে এতটুকু যে পড়লাম, এতটুকু পড়ে যদি কিছুই বুঝতে না পারেন, এতটুকু পড়ে যদি কিছুই বুঝতে না পারেন, জাস্ট একটা প্রশ্ন, স্টলেন প্রপার্টি। স্টলেন প্রপার্টি আমার নোটের মধ্যে আছে না? স্টলেন প্রপার্টির বাংলা কি? চোরাই মাল বা চুরিকৃত মাল। জি, তো চুরিকৃত চুরিকৃত মাল। মালের আমি সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম যে ডাকাতি বাদে অন্য কোনো উপায়ে যদি কেউ কি করে, কোনো প্রপার্টি নিয়ে নেয়, তাহলে সেটা কি হবে? চোরাই মাল। তো চোরাই মাল 17 অধ্যায়ের বিষয়বস্তু, 17 অধ্যায় আছে এটা না, 411 ধারায়, 410 ধারায়, 411 ধারায় সাজা একটু আগে পড়লাম, 410 ধারায় হচ্ছে জি সংজ্ঞা। তো মনে জি করেন যে বাকি ইংলিশটুকুর যদি অর্থ নাও বোঝা যায়, আমার নোটটা কারো যদি মনে থাকে, চোরাই মালের সংজ্ঞায় বলা আছে যে ডাকাতি বাদে অন্যান্য ক্ষেত্রে। তার মানে এখানে দেখেন ডাকাতি, এখানে যে ডাকাতি কথাটা আছে, তার মানে বাই বাই ড্যাকৈটি, ডাকাইটি এটা জি আগে বাদ। কিডন্যাপিং, অ্যাবডাকশন এগুলো তো এমনি বাদ হয়ে যাবে, কারণ কিডন্যাপিং অ্যাবডাকশন 16 অধ্যায়ের বিষয়বস্তু। তার মানে এখানে কিডন্যাপিং এবং অ্যাবডাকশন কিন্তু সম্পত্তি রিলেটেড অপরাধ না, দেহর বিরুদ্ধে জি অপরাধ। তার মানে অপশন একটাই বাকি থাকলো, কি? রবারি বাই রবারি, বাই দস্যুতা। রবারি তার মানে এখানে দেখেন থেফট আছে, চুরি, বলপূর্বক আদায়, তারপরে এরপরে দস্যুতাই তো হবে, তাই না? এছাড়া আমরা জি আরো কি জি দেখতে পাচ্ছি? ব্রিচ অফ ট্রাস্ট। হ্যাঁ, তার মানে পুরো ইংলিশ না জানলেও আমার নোটটা যদি আপনার মনে থাকে, এই সেকশনটা, তাহলে কিন্তু এটা আপনি উত্তর করতে পারবেন, জাস্ট স্টোলেন প্রপার্টি এই শব্দটুকু মনে থাকলে। পেনাল কোডের পেনাল কোড অনুসারে বলপূর্বক আদায় ড্যাশ সম্পত্তির সাথে সম্পৃক্ত। বলপূর্বক আদায় কেউ জোর করে বা চাঁদার মাধ্যমে কি করতে পারে? কারো স্থাবর সম্পত্তিও একটা কার রাস্তায় নিয়ে নিতে পারে, বা তার বাড়িও লিখে নিতে পারে, বা তার জমি, হ্যাঁ হ্যাঁ পারে জি ঠিক আছে, পারে। তার পুকুর, স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি নিয়ে নিতে পারে। চুরি কিন্তু আর জাস্ট আগে তো আমরা আর আগে তো আমরা বাংলা সিনেমায় দেখতাম প্রতিদিনই পারে স্যার। সম্পত্তি লিখে নেওয়ার কারণে নায়কের কি করে, নায়িকা অথবা বাবা জি মাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, তাই না? কিডন্যাপ করে নিয়ে আসে জি উদ্দেশ্য দলিলে সই করতে হবে, তাই না? জি। আচ্ছা, পেনাল কোডের কোন ধারায় ড্যাকৈটি এর সংজ্ঞা আছে? তো ড্যাকৈটির সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে? 91 আছে, 90 রবারি, তারপর 91 একটু আগে আমি বলে দিয়েছি। এ অনলাইনে বি এর কোম্পানি হতে একটি মোবাইল ফোন অর্ডার করে। আচ্ছা, এখন অনলাইনে অর্ডার করা হচ্ছে, বি এর কোম্পানির সাথে সি এর ডেলিভারি সংক্রান্ত চুক্তি থাকায় সি উক্ত, পড়ছিলাম যে এ অনলাইনে বি এর কোম্পানি হতে একটি মোবাইল ফোন অর্ডার করে। তার মানে এখানে কাস্টমার হচ্ছে এ, বি হচ্ছে কোম্পানির মালিক, এবং সি হচ্ছে ডেলিভারি ম্যান বা ডেলিভারি কোম্পানি। তো উক্ত মোবাইল ফোনটি ডেলিভারির দায়িত্ব পায় হচ্ছে সি, অতঃপর মোবাইল ফোনটি ডেলিভারি ব্যতি রেখে সি সেটটি বিক্রয় করে দেয়। তার মানে এখানে ডেলিভারি ম্যান বা ডেলিভারি যে কোম্পানি, তার গাফলতি বা তার অন্যায় হয়েছে। এখন সি কি অপরাধ করেছে?
তো এখানে সি কিন্তু অপরাধ করেছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, কারণ যে কোম্পানির মালিক সে কিন্তু এখানে অপরাধ করেনি। সে তো এ যেহেতু মোবাইল ফোন ক্রয় করেছে, এ বরাবর কিন্তু সেই পণ্যটা পাঠিয়ে দিয়েছে কার মাধ্যমে, সি এর মাধ্যমে। তার মানে এখানে আমরা বি কে দোষী করতে পারি না। এখানে প্রশ্নে বলাই হয়েছে যে সি কি অপরাধ করেছে, কিন্তু এ ধরনের প্রশ্ন যদি লিখিততে প্রবলেমেটিক প্রশ্ন দিই, দিয়ে যদি বলি বি ও সি কি অপরাধ করেছে, তাহলে বি এর কোনো অপরাধ হয়নি, কিন্তু সি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। কারণ জি বিশ্বাস করেই তো বি কাকে দিয়েছে, সি কে দিয়েছে। অনেকগুলো পাঠাও, রেডিট বলে, রেডেক্স, এরকম কতগুলো কোম্পানি আছে না জি জি ডেলিভারি করে। জি তো এগুলো বানানো প্রশ্ন, প্রশ্নর স্টাইল দেখে বুঝতে পারছেন, কারণ অনলাইন বিষয়গুলো কিন্তু সাধারণত আমরা আগের আইনে দেখিনি। এখন এই ধরনের প্রশ্ন আসতে পারে কারণ রেলিভেন্ট হয়ে গেছে, তাই তাই না, জি, বর্তমানে প্রাসঙ্গিক এগুলো। প্রাসঙ্গিক হয়ে গেছে। এগুলো অনেক অনলাইনে হচ্ছে। তো অনলাইনে হলে আমরা কাকে ধরবো এটাও একটা বিষয়। তবে মামলা হলে কোম্পানির বিরুদ্ধেও কিন্তু মামলা হবে, কোম্পানির গাফলতি ছিল কিনা, তাই না। জি তার মানে লিখিত প্রশ্ন যদি হয়, এই ধরনের লিখিত প্রশ্ন দুই বাক্য কোম্পানিকে নিয়েও বলা যাবে, আপনি যুক্তি দিয়ে বলতে পারবেন। কারণ আইনে কিন্তু অসম্ভব বলে কিছু নাই। আপনি একটা মামলায় একজন খালাস পেতে পারে, ওই মামলায় আবার আপিলে গিয়ে তার সাজা হতে পারে, তাই না। কিভাবে যুক্তি উপস্থাপন করা হচ্ছে সেটাই বিষয়। বি কেও কিন্তু ফাঁসানো যাবে যদি এটা লিখিত প্রশ্ন হয় যে বি ও সি এর কি অপরাধ, বি কেও কিন্তু বলা যাবে যে বি এর সাথে সি এর একটা যোগ সাজস আছে, তাই না এটা ষড়যন্ত্র করে এই জি কাজটা করেছে, বুঝতে পেরেছেন, তখন কিন্তু বিউ ফেসে যাবে। তার জি মানে আইনে কিন্তু এই, অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব।